একজন সায়েন্টিস্ট মেয়ে ইউন, যার উপর আসতে থাকে একের পর এক ডেথ থ্রেট। তাই নিজের নিরাপত্তার জন্য সে চে নামের একজন এক্স মিলিটারি অফিসারকেই বডিগার্ড হিসেবে অ্যাপয়েন্ট করে, যে আবার তার বিরুদ্ধে গুপ্তচর হিসেবে কাজ করছিল। তবে একদিন ইউনকে বাঁচাতে গিয়েই চে মারাত্মকভাবে আহত হয়। পরবর্তীতে ইউনের চিকিৎসায় সে সুস্থ তো হয়, তবে তার মধ্যে চলে আসে সুপার হিউম্যান পাওয়ার, আর সে ধীরে ধীরে ইউনকেও পছন্দ করতে শুরু করে। তবে এইসবের পেছনের আসল কারণ কি, আর তার মধ্যে এই সুপার পাওয়ারই বা কিভাবে আসলো? সে কি এখন সত্যিই ইউনকে ভালোবেসে তার পাশে আছে, নাকি এই সবই তার মিশনের অংশ? জানতে হলে দেখতে হবে পুরো গল্পটি, যার নাম ব্লাড ফ্রি। শুরুতেই আমাদের একটা কোম্পানির ব্যাপারে জানানো হয়, যার নাম ব্লাড ফ্রি, সংক্ষেপে বিএফ। এই কোম্পানি ল্যাবে বিভিন্ন ধরনের মাংস বানায় তাদের সিক্রেট ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করে, আর এখন তারা তাদের নতুন প্রোডাক্ট কালচার্ড সি ফুড মিট লঞ্চ করছে। ইউন জেউ, যে কিনা ব্লাড ফ্রি কোম্পানির সিইও, সে ইনভেস্টরদের সামনে প্রেজেন্টেশন দিচ্ছিল তাদের নতুন প্রজেক্টের ব্যাপারে। সে বলে তারা 2022 সাল থেকে ল্যাবে তৈরি মিট সাধারণ মানুষকে দিয়ে আসছে। এতে করে তারা নিরীহ পশু পাখিদের হত্যা করছে না, আর তাদের মাংসে কোনো ধরনের প্যারাসাইট, মার্কারি বা কোনো মাইক্রোপ্লাস্টিক নেই। এই কারণে তাদের প্রোডাক্টে কোনো ধরনের ঝুঁকিও নেই, আর তারা আশা করছে আগামী 6 মাসের ভেতরে তারা বিভিন্ন ফুড, রাইস আর আলুও কালচার্ড ল্যাবে তৈরি করে ফেলবে। অন্যদিকে আমরা আমাদের আজকের গল্পের মেইন লিড ক্যারেক্টার চে ইউনকে দেখি, যে একজন আর্মি পার্সন ছিল, কিন্তু কোনো এক কারণে সে বর্তমানে আর্মিতে নেই। তবে কি সেই কারণ, সেটা আমরা সামনেই জানতে পারবো। তো দেখা যায় সেও এই প্রেজেন্টেশন অ্যাটেন্ড করেছিল। ইউনকে দেখে তার অতীতের একটা স্মৃতি মনে পড়ে যায়। যখন সে আর্মিতে ছিল তখন সেখানে বোম ব্লাস্টে সে ইউনকে বাঁচিয়েছিল। তো প্রেজেন্টেশন শেষে যখন ইউন বাড়ি ফিরছিল তখন কিছু লোক তার গাড়ি ঘিরে ধরে। এই লোকদের ভেতরে দুইটা গ্রুপ ছিল। একটা গ্রুপ বিএফ কোম্পানির সাপোর্টে ছিল, কেননা তারা পশু পাখিকে বাঁচানোর কথা বলতো, আর আরেকটা গ্রুপ বিএফ কোম্পানির বিরুদ্ধে ছিল, কেননা তাদের ধারণা এই কোম্পানির মাংসে ভেজাল আছে, আর এই কোম্পানির জন্য মিট ব্যবসা ধ্বংসের মুখে নেমেছে, আর তারা এখন ব্যাংকরাফট হয়ে যাচ্ছে। তো পুলিশের সাহায্যে তারা কোনোভাবে সেই ভিড় থেকে বের হয় আর অন্য রাস্তা ধরে চলে যায়। তখন দেখা যায় চেয়েও ইউনের গাড়ির পেছনেই যাচ্ছিল। রাস্তার ট্রাফিক জ্যামে যখন তাদের গাড়ি আটকে ছিল তখনই উপর থেকে একটা লোক তাদের গাড়ির উপরে লাফ দিয়ে আত্মহনন করে। এতে গাড়ির ভেতরে থাকা ইউন ঘাড়ে প্রচন্ড ব্যথা পায়। এদিকে চে তার গাড়ি থেকে দ্রুত নেমে ইউনের গাড়ির কাছে আসে। সে এসেই তখন আত্মহনন করা লোকটাকে চেক করে আর বলে সে তো ইতিমধ্যেই মারা গিয়েছে। এদিকে বিএফ কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজার জিয়ং তাকে জিজ্ঞেস করে সে এই লোকটাকে চেনে কিনা। জবাবে চে বলে না, সে তাকে চেনে না। অন্যদিকে পিএম সিওনো এই অ্যাক্সিডেন্ট সম্পর্কে জানতে পেরেছিল। তার সেক্রেটারিকে এই ব্যাপারে সে জিজ্ঞেস করলে সে জানায় যে লোকটা আত্মহনন করেছে সে বিএফ কোম্পানির জন্য ব্যাংকরাফট হয়ে গিয়েছিল, আর সে 1.5 ঘন্টা যাবৎ ফ্লাইওভারে দাঁড়িয়েছিল ইউনজেউর গাড়ি আসার অপেক্ষায়। এদিকে ঘাড়ে ব্যথা পাওয়ার জন্য ইউনজেউকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আর সেখানে কোম্পানির রিসার্চ ডিপার্টমেন্টের ডিরেক্টর অনসান বলতে থাকে ভাগ্য ভালো সেই লোকটা তোমার উপরে লাফিয়ে পড়েনি, তাহলে তো তুমিও মারা যেতে। বেশ বড় বাঁচা বেঁচে গেছো। তখনই জিয়ং আসে আর তাদেরকে জানায় পুলিশ তাদের বডিগার্ডদের সন্দেহ করছে, কেননা তারা ছাড়া অন্য কেউই জানতো না যে ইউনরা কোন রাস্তা দিয়ে যাচ্ছে। তাদের মাধ্যমেই হয়তো এই সব কিছু ছড়িয়েছে। তখনই অনসান বলে আমরা প্রাইভেট বডিগার্ডের উপরে বিশ্বাস করতে পারি না, তাই আমাদের একজন প্রফেশনাল বডিগার্ড হায়ার করা উচিত। সেই হয়তো আমাদেরকে ভালো সিকিউরিটি দিতে পারবে। তো যেও তাদের গাড়ির ড্যাশ ক্যামেরা চেক করে আর সেখানেই সে চেকে দেখে আর তার ব্যাপারে সবকিছু জানতে চায়। তখন জিয়ং জানায় সেও ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। সে আরো বলে তার চেকে বেশ পরিচিত মনে হয়েছে, কিন্তু সে যে তাকে কোথায় দেখেছে এটা সে কোনোভাবেই মনে করতে পারেনি। তাই সে খুব দ্রুতই তার সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করে ফেলবে। অপরদিকে যে বাড়ি গিয়ে আত্মহনন করা লোকটাকে নিয়ে রিসার্চ করছিল। অন্যদিকে বিএফ কোম্পানির রিসার্চ লিডার শিনগু অফিসে আসে আর কম্পিউটার অন করে দেখতে পায় তাদের সব ফাইল তো ব্লক হয়ে গিয়েছে। সিটিজেন এক্স নামের কোন এক হ্যাকিং গ্রুপ তাদের কোম্পানির সব কম্পিউটার হ্যাক করে ফেলেছে। মিস হং তখন ভিডিও কনফারেন্সে বাকি টিম মেম্বারদের এই বিষয়ে জানায়। সে আরো জানায় ওই হ্যাকিং গ্রুপ তাদের কাছ থেকে 48 ঘন্টার ভেতরে 80 বিলিয়ন বিটকয়েন ডিমান্ড করছে, নইলে তাড়াতাড়ি ফাইলে অ্যাক্সেস আর
ছাড় পাবে না। ইউন তখন জিজ্ঞেস করে তাদের কোম্পানির বিরুদ্ধে যে আর্টিকেল বেরিয়েছিল যেখানে বলা হয়েছিল যে তাদের কোম্পানির প্রোডাক্টে জার্মস আর ব্যাকটেরিয়া আছে, সেটাও কি এই হ্যাকিং গ্রুপেরই কাজ? জিয়ং জানায় সে এই বিষয়ে জানতে নিউজ এজেন্সিতে যাচ্ছে। তো এরপর জিয়ং নিউজ এজেন্সির সিইওর কাছে এটা জিজ্ঞেস করে যে সে এই ইনফরমেশন কোথায় পেয়েছিল। সে জানায় সব নিউজ চ্যানেলকে মেইল করে এই ব্যাপারে জানানো হয়েছিল, আর সে তখন ওই ইমেল অ্যাড্রেস ট্রেস করে দেখেছিল সেখানে আইপি অ্যাড্রেস কানাডায় দেখাচ্ছে আর ইমেল অ্যাড্রেস আননোন কোনো পার্সনের নামে ছিল, আর তাদের সিম্বল ছিল এক্স, যেটা সেই হ্যাকিং গ্রুপেরই সিম্বল ছিল। এই ব্যাপারে জিয়ং ইউনকে জানায়। এরপর সে পুরো টিমকে একসাথে করে আর তাদেরকে বলে যখন আমরা আমাদের নতুন প্রোডাক্ট লঞ্চে বিজি ছিলাম তখনই এই হ্যাকিংটা হয়েছে। তাহলে কি তারা আগে থেকেই এই বিষয়ে জানতো? তো এরপর তারা সন্দেহ করে তাদের কোনো এমপ্লয়ি হয়তো এক্সটার্নাল নেটওয়ার্ক ব্যবহার করেছিল, আর এ কারণেই এই ঘটনা ঘটেছে। তো ইউন তার টিমকে বলে ন্যাশনাল ফুড সেফটি অ্যাসোসিয়েশনের কাছে তাদের প্রোডাক্টের স্যাম্পল পাঠাতে আর সেই রেজাল্ট পাবলিকলি পাবলিশ করতে, যাতে তাদের উপরে যেসব অ্যালিগেশন এসেছে সেসব মিথ্যে প্রমাণ করা যায়। তো এরপর জিয়ং ইউনকে চের ব্যাপারে জানায়। সে বলে যে সাংহোয়া কোম্পানির চেয়ারম্যান পার্ক ডেসিয়ং এর বডিগার্ড ছিল, কিন্তু এখন সে তা ছেড়ে দিয়েছে। এরপর ইউন সেই হ্যাকিং অর্গানাইজেশনের ব্যাপারে সার্চ করতে থাকে যে এতদিন তারা কোথায় কোথায় অ্যাটাক করেছে। তখন সে জানতে পারে এরা কোরিয়ার সামরিক বাহিনীতেও অ্যাটাক করেছিল 2022 সালে। তখন সে খেয়াল করে যে ও কোরিয়ান আর্মিতে 2023 পর্যন্ত জব করেছে। অন্যদিকে চে প্রাক্তন রাষ্ট্রপতি লি মুঙ্গিওর সাথে দেখা করতে যায়। সে চেকে বলে বিএফ কোম্পানির প্রেজেন্টেশন অ্যাটেন্ড করার জন্য সেই তাকে ভিআইপি ইনভিটেশন পাঠিয়েছিল। এরপর সে জিজ্ঞেস করে আচ্ছা তুমি কি ওই টেরোরিস্টকে আইডেন্টিফাই করতে পেরেছো? এই সময় আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যখন লি মুঙ্গিও রাষ্ট্রপতি ছিলেন সেই সময়, আর সে তার মিনিস্টার আর কোরিয়ার সিইওদের সাথে অ্যাব্রড ট্রিপে গিয়েছিল। সেই সিইওদের মধ্যে ইউন আর সাংহোয়া কোম্পানির চেয়ারম্যান পার্ক ডেসিয়ংও ছিল। হঠাৎ করেই লি মুঙ্গিও অ্যাব্রডে থাকা কোরিয়ার সোলজারদের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। যখন সে সোলজারদের সাথে দেখা করতে গিয়েছিল তখনই সেখানে বোম ব্লাস্ট হয়। চেও সেখানে উপস্থিত ছিল। সেই বোম ব্লাস্টে দুজন মিনিস্টারের স্পট ডেথ হয় আর প্রেসিডেন্ট তার 2 পা হারিয়ে ফেলে। প্রেজেন্টে সে চেকে জিজ্ঞেস করে আমাদের সেখানে যাওয়ার ব্যাপারে কোনো সোলজারই জানতো না, তাহলে এই খবর কে লিক করেছিল? সে আসলে ধারণা করে যেই 4 জন সিইও তার সাথে গিয়েছিল তাদের মধ্যেই কেউ একজন তাকে খুন করার চেষ্টা করেছিল। তো সে চেকে বলে তুমি এতদিন পার্ক ডেসিয়ং এর বডিগার্ড হয়ে কাজ করেছো, তবে এখন তুমি সেই জব ছেড়ে দিয়েছো কেন? এর মানে কি তুমি তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওনি? আর এখন তার ধারণা ইউনি এই কাজ করেছিল, কেননা যখন সে প্রেসিডেন্ট হয়েছিল তখন ইউন তাকে রিকোয়েস্ট করেছিল যেন সে ওই কালচার্ড মিট লিগাল করে দেয়, আর যখন সে এই বিষয়ে মানা করে দিয়েছিল তারপরেই এই বোম ব্লাস্ট হয়েছিল। তো লি মুঙ্গিও বলে পঙ্গু হয়ে যাওয়ার জন্য আমাকে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করতে হয়েছে, আর আমার পরে যে প্রেসিডেন্ট হয়েছে সে কালচার্ড মিট বিজনেস লিগাল করে দিয়েছে। আমি জানি তুমি বোম ব্লাস্টের মাস্টারমাইন্ডকে খোঁজার চেষ্টা করছো, এই বিষয়ে আমি তোমাকে সাহায্য করব। তাই তুমি এখন ইউনের বডিগার্ড হয়ে যাও, আগে ওর বিশ্বাস অর্জন করো, এরপর ওকে ওর আসল জায়গা দেখিয়ে দাও। একজন সোলজার হিসেবে দেশকে বাঁচানোর জন্য তোমাকে এটা করতেই হবে। অন্যদিকে আমরা ইউনকে দেখি যে বর্তমানে হোটেলেই থাকছে, কেননা সে নিজের জন্য একটি হাই সিকিউরিটির বাড়ি বানাচ্ছে। আসলে সে প্রতিনিয়তই অনেক বেশি থ্রেট পাচ্ছে, আর এটাও রিউমার আছে যে কোম্পানির ডিরেক্টর অনসানের সাথে তার রিলেশন আছে, আর এজন্যই অনসানের ডিভোর্স হয়ে গেছে। এইসব কারণে পাবলিক তার উপর বেশ ক্ষিপ্ত, আর এ কারণেই সে এত বেশি লাইফ থ্রেট পায়। তাই একটা সিকিউরড বাড়ি না হওয়া পর্যন্ত সে এখান থেকে কোথাও যাবে না। অপরদিকে আমরা দেখি চের কাছে বিএফ কোম্পানি থেকে ফোন আসে। আনসান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে চের ফাইটিং স্কিল, ড্রাইভিং স্কিলের পরীক্ষা নেয়। চে তো এই সব টেস্টে বেশ ভালো করে। তো ফর্মার প্রেসিডেন্ট লি মুঙ্গিও চেকে জানিয়েছিল যে অনসান আর ইউন একসাথেই বিএফ কোম্পানি শুরু করেছিল, কিন্তু যখন কোম্পানির স্ট্রাগল পিরিয়ড চলছিল তখন অনসান এই ফিল্ড থেকে চলে যায় আর মেডিকেল এক্সামিনার হিসেবে 3 বছর কাজ করে, আর সে সব সময় মিডিয়া থেকে দূরেই থাকে। বিএফ কোম্পানির কোনো ইভেন্টেও কখনোই তাকে দেখা যায়নি। তো এদিকে দেখা যায় অনসান চের ইন্টারভিউ নেওয়ার সময় তাকে জিজ্ঞেস করে যে সে লাস্ট ইয়ারে
মিলিটারি কেন ছেড়ে দিয়েছে। তার তো সেখানে একজন আর্মি অফিসার হিসেবে খুব ভালো ক্যারিয়ার বিল্ড হতে পারত। তাহলে এত ভালো ক্যারিয়ার রেখে সে কেন এই বডিগার্ড হতে চাইছে? জবাবে চে বলে, আপনারও তো মেডিকেল সেক্টরে ভালো একটা ক্যারিয়ার হতে পারত, কিন্তু আপনিও তো সেটা ছেড়ে এখানে চলে এসেছেন। এটা শুনে তো অনসান বেশ শকড হয় আর জিজ্ঞেস করে চে কি তার ব্যাকগ্রাউন্ড চেক করেছে। সে আরো জিজ্ঞেস করে সে সাংহোয়া কোম্পানির চেয়ারম্যান পার্ক ডেসিয়ং এর বডিগার্ড হিসেবে কাজ করত, কিন্তু সেই জব সে কেন ছেড়েছে? এর জবাব কি সে দিতে পারবে? তখন চে বলে, আসলে পার্ক ডেসিয়ংকে কেউই মারতে চায় না, তাই তার আমার প্রোটেকশনের কোনো প্রয়োজন নেই। সে নিজেই ভালোভাবে থাকতে পারবে, এজন্যই সেই জব ছেড়ে দিয়েছি। তবে হ্যাঁ, এখন ইউনের প্রোটেকশন দরকার। 2023 সালে যখন সে নর্থ আমেরিকা গিয়েছিল তখনও তার উপরে হামলা হয়েছিল। এরপর যখন সে গ্রিন পিস মিটিং অ্যাটেন্ড করতে গিয়েছিল তখনও তার উপর হামলা হয়। তো এই সব কিছু শুনে তো অনসান চেকে ইন্টারভিউয়ে পাশ করিয়ে দেয় আর তার জবও কনফার্ম করে দেয়, কারণ তার মনে হয় যে নিশ্চয়ই খুব ভালো বডিগার্ড হবে, কারণ তার চারিদিকে অনেক ভালো নজর থাকে। তো এরপর অনসান ইউনকে ফোন করে জানায় সে চের ইন্টারভিউ নিয়েছে আর তাকে তার যথেষ্ট ডেডিকেটেড মনে হয়েছে, কিন্তু সে বিশ্বাসযোগ্য কিনা সেটা এখনো বোঝা যাচ্ছে না। এই ডিসিশনটা ইউনকেই নিতে হবে। তখন জিয়ং ইউনকে জানায় প্রাইম মিনিস্টার সিউনজু তার সাথে দেখা করতে চেয়েছে কালচার্ড মিট কন্ট্রোভার্সির বিষয়ে কথা বলার জন্য। তো এরপর জিয়ং ইউনকে একটা ভিডিও দেখায় যেখানে সাউথ আমেরিকান গ্যাংয়ের এক ব্যক্তি ইউনকে খুন করার জন্য $3 মিলিয়ন পুরস্কার ঘোষণা করছে। জিয়ং তখন আরো জানায় এই গ্যাংয়ের অনেক বড় ফার্ম আছে যেখানে তারা ভেজিটেবল চাষ করে। যেহেতু ইউন বলেছে তারা কালচার্ড ভেজিটেবল ও অন্যান্য ফুড দ্রুতই বাজারে আনবে, এ কারণে তারা মনে করছে যে ইউন তাদের ব্যবসার জন্য অনেক বড় একটা কম্পিটিশন। তাই তারা ইউনকে যে করেই হোক তাদের রাস্তা থেকে সরিয়ে ফেলার প্ল্যান করছে, তাহলে তারা একাই মার্কেটে রাজত্ব করবে। তো জিয়ং বলে আজকে যে বডিগার্ডের ইন্টারভিউ নেওয়া হলো তাকে যথেষ্ট স্ট্রং মনে হয়েছে আর সে খুবই দক্ষ, তাই সে ইউনকে বলে আমার মনে হয় তোমার তাকে হায়ার করা উচিত। অন্যদিকে আমরা চেকে দেখি যে কিনা কাজ শেষে বাড়ি ফিরে, তখন সে তার বিড়ালকে কোথাও খুঁজে পাচ্ছিল না। সেই সময়ই সে তার বাড়িতে দুজন লোককে বসে থাকতে দেখে। একজনের সাথে তো তার অনেক ফাইট হয় আর অন্যজন তাকে বলে তোমার ছেলে মেয়ে তো বিদেশে পড়ালেখা করে আর তাদের পড়ালেখার খরচ যথেষ্ট এক্সপেন্সিভ। যদি তুমি ইউনকে আমাদের হাতে এনে তুলে দাও তাহলে আমরা তোমাকে এর বিনিময়ে অনেক টাকা দিব, তোমার পুরো জীবনটাই বদলে যাবে। সে আরো বলে তোমার ফ্যামিলির সেফটি এখন তোমার হাতে, তাই তুমি ভেবে দেখো তুমি কি করবে। সে তখন সেই ব্যক্তিকেও নিজের আয়ত্তে নিয়ে এসে মারতেই যাচ্ছিল, তখনই তার বাড়ির কলিং বেল বেজে ওঠে। তখনই সেই লোক কোনো মতে তাকে শুধু দরজাটা খোলার অনুরোধ করে। তো চে দেখতে পায় বাইরে জিয়ং দাঁড়িয়ে আছে। এগুলো আসলে তারই প্ল্যান ছিল, চের পরীক্ষা নেওয়ার জন্য যে সে আসলে কতটা লয়াল সেটাই তারা দেখতে চেয়েছিল। তো এরপর চে ইউনের সাথে দেখা করতে আসে আর তাকে বলে আমার ফ্যামিলি কোনো কালচার্ড মিট না যে তুমি তাদের সাথে এক্সপেরিমেন্ট করবে। নেক্সট টাইম আমার ফ্যামিলিকে কোনো কিছুতেই ইনভলভ করবে না, সেটা কিন্তু মোটেও ভালো হবে না। তখন ইউন বলে আমি তো জাস্ট ভেরিফাই করছিলাম যে তুমি ট্রাস্টওয়ার্দি কিনা। এরপর সে আরো বলে আসলে তোমার ভেতরে সেই সব স্কিল আছে যেগুলো আমরা চাই। আবার সেদিন যখন ওই লোকটা আত্মহনন করেছিল তুমি কিন্তু সেখানেই ছিলে আর তুমি একজন বডিগার্ডও। তো এত কিছু কোইন্সিডেন্ট কিভাবে হতে পারে? যে জানায় সেদিন সে ইউনদের প্রেজেন্টেশনে অ্যাটেন্ড করে আর তারপর সেই রাস্তা দিয়েই সে বাড়ি ফিরছিল, তখনই সে এই অ্যাক্সিডেন্ট হতে দেখে। এখানে তো কোনো কিছুই প্ল্যানিং করা না। ইউন তখন তাকে জিজ্ঞেস করে আচ্ছা যখন তুমি আর্মিতে ছিলে তখন সামরিক বাহিনীতে সিটিজেন এক্স নামের এক অর্গানাইজেশন তোমাদের সিস্টেম হ্যাক করেছিল, তখন তোমরা কি করেছিলে? তোমরা কি তাদেরকে পেমেন্ট করেছিলে নাকি নিজেরাই সেই ফাইল রিকভার করতে পেরেছিলে? যে জানায় এখন পর্যন্ত কেউই তাদের হ্যাক করা জিনিস নিজেরা রিকভার করতে পারেনি আর তাদেরকে এখন পর্যন্ত কেউ ধরতেও পারেনি। তারা এতটাই ধূর্ত, তাদের কাছ থেকে নিজেদের ফাইল নিতে হলে তাদেরকে পেমেন্ট করতেই হয়, না হলে তারা কোনোভাবেই কিচ্ছু ফেরত দেয় না। তো চেয়ের কথায় ইউন সেখানে টাকা ট্রান্সফার করে দেয় আর তাদের ফাইল আবারও ফেরত পায়। চে তখন বলে ইউন যদি এই হ্যাকারদের ধরতেই চায় তাহলে তাকে গভর্নমেন্টের সাহায্য নিতে হবে, তাছাড়া সে একা একা কিছুই করতে পারবে না। তো এরপর ইউন
চে আর তার ড্রাইভার কিমকে নিয়ে প্রাইম মিনিস্টারের সাথে দেখা করতে যায়। অন্যদিকে অনসান সেই আত্মহনন করা লোকটার ফিউনারেলে যায়। তখনই তার কাছে মিস হং এর কল আসে, কিন্তু সে তখন সেটা রিসিভ করে না। অন্যদিকে ইউন প্রাইম মিনিস্টারের সাথে দেখা করতে ভেতরে যায়। তখন কিম আর চে গাড়িতেই বসেছিল। কিম চেকে জানায় যখন সে বডিগার্ডের ইন্টারভিউ দিতে এসেছিল, কিমও সেখানে তার অপোনেন্ট হিসেবে ছিল। এদিকে প্রাইম মিনিস্টার ইউনকে তার কোম্পানির সিস্টেম হ্যাকের বিষয়ে জিজ্ঞেস করে। ইউন জানায় যদি গভর্নমেন্ট হেল্প করে তাহলে তারা সেই হ্যাকারদের ধরতে পারবে, আর এতে করে গভর্নমেন্টের অনেক বেশি সুনাম হবে, কেননা তারাই হবে প্রথম সরকার যারা এই হ্যাকারদের ধরতে পারবে, কারণ আজ পর্যন্ত কেউই তাদেরকে ধরতে পারেনি। তাই এটা তাদের জন্য অনেক বড় অর্জন হবে। তো এইসব কথা শুনে পিএম তাকে হেল্প করার জন্য রাজি হয়, তবে তাকে দুইটা শর্ত দেয়। প্রথমত, গভর্নমেন্ট তাদের হেল্প করলে তাদের কোম্পানির গভর্নমেন্টকে ডোনেশন দিতে হবে, আর তাদের কালচার্ড মিট যে একদম সেফ এই প্রমাণ দেখাতে হবে। সেই সাথে এই মিট তৈরির ইনগ্রিডিয়েন্টসও দেখাতে হবে। ইউন তখন তার সব শর্ত মেনে নেয়, কিন্তু সে জানায় সে মিট তৈরির ইনগ্রিডিয়েন্টস রিভিল করবে না, কেননা এটা তাদের কোম্পানির সিক্রেট। তবে সে তাদের কোম্পানির প্রোডাক্টের সেফটির প্রমাণ দিয়ে দেবে। তো এরপর দেখা যায় তাদের কোম্পানি কিছুদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়। মিস হং তার সব জিনিস প্যাকিং করে বাড়ি চলে যাচ্ছিল, তবে পথে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর এই খবরটা সাথে সাথেই অনসান ইউনকে ফোন করে জানায়। ইউন তো ভাবতে থাকে প্রথমে ল্যাব হ্যাক করা হলো, আর এখন ল্যাবের এমপ্লয়ের অ্যাক্সিডেন্ট হলো। সবকিছু ল্যাবকে ঘিরেই কেন হচ্ছে, সে এসবের কিছুই বুঝতে পারে না। অপরদিকে যে বাড়ি ফিরে তার শার্টের বাটন থেকে হিডেন ক্যামেরা বের করে আর সারা দিনের ফুটেজ চেক করতে লাগে। তখন সে দেখতে পায় ইউনের কোম্পানিতে যে হ্যাকারের থেকে মেসেজ এসেছিল সেটা ওই হ্যাকারদের থেকে ডিফারেন্ট, যারা কিনা সে আর্মিতে থাকতে তাদের মেসেজ করেছিল। যে তখন ইউনের সাথে দেখা করে আর তাকে জানায় 2021 সালে সিটিজেন এক্স সামরিক বাহিনীকে যে মেসেজ করেছিল সেই সিম্বল রাশিয়ান ছিল, কিন্তু ইউনদের যে মেসেজ পাঠানো হয়েছিল সেখানে সিম্বল কোরিয়ান। এর মানে কেউ ইচ্ছে করেই নিজের আইডেন্টিটি লুকানোর জন্য সিটিজেন এক্স এর নাম ব্যবহার করছে। আর তার ধারণা যে এটা করেছে সে ইউনের কাছের কেউ, যে কিনা সিটিজেন এক্স এর নাম ব্যবহার করে এটা করেছে, যাতে কেউই তাকে সন্দেহ না করে। এই কথা শুনে ইউন তার টিমের সব মেম্বারকেই সন্দেহ করতে থাকে। সে কোম্পানির সিইও কে দেখা করতে ডাকে। ইউন তাকে বলে তার কোম্পানির ল্যাবের অ্যাক্সেস যেই সব এমপ্লয়ীদের কাছে আছে তাদের লোকেশন ট্র্যাক করতে। তো এরপর ইউন সেদিন যারা 4টার পরে ফ্লাইট বা অন্য কোনো টিকিট কেটেছে তাদেরকে ডিটেক্ট করতে বলে। আর তখনই তারা জানতে পারে কিম সিংগু সেদিন টিকিট কেটেছে। সিও তখন জানায় কিম সিং তো জানুয়ারির 16 তারিখে রিটায়ার্ড করবে, হয়তো সে তার ছেলের সাথে দেখা করতে যাবে। তো এরপর আমরা দেখি যে সিইও কে ফলো করছে, কেননা ইউন তাকে বলেছিল সিইওই সেই ব্যক্তি যে প্রথম জানতে পারবে আমি আমার টিমকে সন্দেহ করছি, তাই তোমার দেখতে হবে সে আমার সাথে দেখা করার পর কোথায় যায়। তো ইউন যখন অফিসে বসে এসব নিয়ে ভাবছিল তখনই তার মনে হয় যে চে তো এসব বিষয়ে যথেষ্ট অভিজ্ঞ, তো সেই এই হ্যাকিং এর পেছনে ছিল না। তো এটা মাথায় আসতেই সে দ্রুত ইন্টারনেটে চের ব্যাপারে সার্চ করতে শুরু করে। আর তখনই সে জানতে পারে যখন সে প্রেসিডেন্ট লি মুঙ্গিওর সাথে ট্রিপে গিয়েছিল আর তারা বোম ব্লাস্টের শিকার হয়েছিল, তখন চে সেখানেই ছিল। এটা দেখে তো ইউন পুরো শকড হয়ে যায়। এদিকে চে সিইও কে ফলো করে, কিন্তু সিইও কে সন্দেহজনক কিছুই করতে দেখা যায় না। সে তো সরাসরি তার বাড়িতেই চলে যায়। তো চে তখন ইউনকে ফোন করে এই ব্যাপারে জানায়। ইউন তখন চে কে বলতে থাকে সে কেন তাকে মিথ্যা বলেছে, কেন সে তাকে আগে জানায়নি যে ইউনকে সে আগে থেকেই চিনত। সে আরো জিজ্ঞেস করে বিএফ কোম্পানিতে জয়েন করার পেছনে তার কি উদ্দেশ্য। তো এই সব প্রশ্নের জবাবে চে বলে আমি নিজ থেকেই বিএফ কোম্পানির সাথে কন্ট্যাক্ট করিনি, তারাই তো আমার সাথে কন্ট্যাক্ট করেছে, কেননা তারা আমাকে প্রো বডিগার্ডের লিস্টে টপে দেখেছিল। তো ইউন বলে তুমি তো তাহলে প্রাইম মিনিস্টার সিউনজুর সাথেও দেখা করেছো, তখন তুমি প্রেসিডেন্ট লি মুঙ্গিওর বডিগার্ড হিসেবে ছিলে। জবাবে চে বলে হ্যাঁ ছিলাম। তো এইসব শোনার পরই ইউন তাকে দ্রুত অফিসে যেতে বলে আর তার সাথে দেখা করতে বলে। যে তখন ইউনকে বলে তখন সে একজন সোলজার হিসেবে সেখানে ছিল, আর সে মাত্র 30 মিনিট আগেই জানতে পেরেছিল যে প্রেসিডেন্ট সেখানে ভিজিট করতে যাবে। আর সে প্রেসিডেন্টকে শুধু 30 মিনিটের জন্যই
গার্ড দিয়েছিল, তারপর বোম ব্লাস্টের পরে তাকে সেখান থেকে উদ্ধার করেছিল। ইয়ন তখন তাকে জিজ্ঞেস করে, তুমি কেন আমাকে জানাওনি যে তোমার সাথে আমার আগে দেখা হয়েছিল, আর সেদিন সেখানে পার্ক ডেসিয়ংও ছিল। তুমি অলরেডি তার বডিগার্ড হিসেবে কাজও করেছো। এখন তুমি আমাকে বলো এত সবকিছু কোইন্সিডেন্ট কিভাবে হতে পারে? সে তখন তাকে বলে, পার্ক ডেসিয়ং আমার ব্যাপারে শুরু থেকেই সবকিছু জানতো, আর তোমাকে আমি বলিনি কারণ তুমি নিজেই আমাকে চিনতে পারোনি, তাই আমি খামোখা আর পাস্টের কথা নিয়ে আসিনি। ইয়ন তখন তাকে জিজ্ঞেস করে সে কি এখনো ফর্মার প্রেসিডেন্ট লি মুঙ্গিওর টাচে আছে। চে জানায় সে একবার তাকে হসপিটালে দেখতে গিয়েছিল, এছাড়া আর কিছুই না। ইউন এরপর জানতে চায় তো বোম ব্লাস্টে চে কোথায় আঘাত পেয়েছিল যে কারণে তাকে মিলিটারি ছাড়তে হয়েছিল। চে এবার বলে তখন সেখানে যাই হয়েছিল না কেন সেটা তার বর্তমান জবে কোনো ইফেক্টই ফেলছে না, তাই ইউন কেন সেসব সম্পর্কে এখন জানতে চাচ্ছে। ইউন এই কথার কোনো জবাব না দিয়ে বলে একজন বিজনেসওম্যান হিসেবে লি মুঙ্গিও তার দেখা সব থেকে খারাপ প্রেসিডেন্ট ছিল, আর এখন তারই গ্র্যান্ডসন সিউনজু প্রাইম মিনিস্টার হিসেবে আছে। তাই ইউনের সন্দেহ সেই তাকে এখানে তাদের ইনফর্মার হিসেবে পাঠিয়েছে, আর চে বিএফ কোম্পানির সব সিক্রেট তাদের জানিয়ে দিচ্ছে। চে তো তখন রেগে যায় আর বলতে থাকে সে অযথা তার উপরে সন্দেহ করছে আর ভাবছে যে চেই হ্যাকারদের তার কোম্পানির সিস্টেম হ্যাক করতে বলেছিল, অথচ সে তো নিজেই ওই হ্যাকিং অর্গানাইজেশনকে ধরার জন্য ডেসপারেট। সে ইউনকে বলে তোমার নিজের এমপ্লয়ীদের উপরে সন্দেহ করা উচিত, কেননা এই হ্যাকিং এর পরেই তোমার ল্যাবের একজন রিসার্চারের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। ইয়ন তখন কিছু না বলে সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পর চে মুঙ্গিওকে ফোন করে আর তাকে জিজ্ঞেস করে তার কি কির নামের লোকের কথা মনে আছে। লি মুঙ্গিও বলে তার মনে আছে সেই ব্যক্তি একজন টেরোরিস্ট ছিল। চে তখন তাকে সেই ব্যক্তির সাথে দেখা করিয়ে দেওয়ার জন্য সাহায্য করতে বলে। এরপর লি মুঙ্গিও তাকে ইউনের ব্যাপারে জিজ্ঞেস করে, তখন চে তাকে জানায় ইউন তাকে চিনে ফেলেছে। লি মুঙ্গিও তখন পিএম সিউনজুকে ফোন করে আর তাকে এই ব্যাপারে জানিয়ে সাবধান করে দেয়, আর এটাও বলে যে সে যেন এখনই এই বিষয়ে কোনো কিছু না করে, আর তার বাবাকেও যেন এই বিষয়ে কিছু করতে নিষেধ করে। তো পরের দৃশ্যে আমরা দেখি মিস হং এর গাড়ি নদী থেকে তোলা হচ্ছে। পুলিশ তখন খেয়াল করে গাড়ি থেকে ড্যাশ ক্যামেরা কেউ বের করে নিয়েছে। চে তখন তাদের এসব কথা শুনে ফেলে। এরপর অনসান ইউনকে বলে তাকে পুলিশ ফোন করে জিজ্ঞেস করেছে মিস হং এর কারো সাথে ঝগড়া ছিল কিনা, কেননা তাদের কাছে এটা অ্যাক্সিডেন্ট মনে হচ্ছে না। চেও তখন সেখানে ছিল। সে জিজ্ঞেস করে পুলিশ তোমাকেই কেন ফোন করলো। জবাবে অনসান বলে কেননা তার সাথেই মিস হং এর শেষ কথা হয়েছিল। মিস হং তাকে 5টায় ফোন করেছিল আর তার অ্যাক্সিডেন্ট হয়েছিল 6টায়। তখনই ইউন এআইকে জিজ্ঞেস করে যখন মিস হং এর অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন তার আশেপাশে 100 মিটারের মধ্যে কে ছিল। এআই জানায় কিম সিঙ্গু। সে তার 100 মিটারের মধ্যে ছিল। তখন সিঙ্গুকে ফোন করলে সে তার রিসিভ করে না। ইউন তখন তার বাড়িতে যাওয়ার জন্য বের হয়ে যায়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি 4:49 মিনিটে সিঙ্গু জানতে পারে যে ইউন হ্যাকার গ্রুপকে টাকা পেমেন্ট করে দিয়েছে। এটা দেখে তো সে খুশিতে চিৎকার করে বলতে থাকে 80 বিলিয়ন টাকা পেয়ে গিয়েছি। তখনই মিস হং সেখানে এসেছিল কিম সিঙ্গুকে কিছু জিনিস দিতে। সে তখন তার এসব কথা শুনে ফেলে, কিন্তু তার হাত থেকে কিছু একটা পড়ে যায় আর এই শব্দ পেয়ে কিম সিঙ্গু বাইরে বেরিয়ে আসে। তখন মিস হং তাকে বলে কিছুদিন পর কিম রিটায়ার্ড করবে, তাই সে তার জন্য গিফট নিয়ে এসেছিল। এই বলে সে দ্রুত সেখান থেকে চলে যায় আর গাড়িতে বসেই অনসানকে ফোন করে, কেননা সে বুঝতে পেরেছিল এই হ্যাকিং এর পেছনে কিমের হাত রয়েছে। আর এটা জানাতেই সে অনসানকে ফোন করে, কিন্তু তখন অনসান আত্মহনন করা সেই লোকের ফিউনারেলে ছিল, এ কারণে সে ফোনই রিসিভ করে না। তখনই সে দেখে কিম তার গাড়ির পাশে দাঁড়িয়ে আছে আর দৃশ্য এখানেই কাট হয়। এরপর আমাদের হসপিটালের দৃশ্য দেখানো হয়, যেখানে পুলিশ অফিসার অনসানকে বলে মিস হং এর অ্যাক্সিডেন্টের জন্য উইটনেস আছে। কিম তখন আড়াল থেকে তাদের সব কথাই শুনছিল। তখনই আমাদের দেখানো হয় আসলে মিস হং এর গাড়ি সেই পানিতে ফেলে দিয়েছিল। সে মনে মনে বলতে থাকে তোমার আমার বাড়িতে আসা একদমই উচিত হয়নি, সবকিছু ভালোভাবে হয়ে গিয়েছিল। আমি ইউনকে বোকা বানিয়ে 80 বিলিয়ন টাকাও নিজের করে নিয়েছিলাম, কিন্তু তুমি তো সব শুনে ফেললে। তো এরপরই কিম গাড়ি পানিতে ফেলে দেওয়ার আগে সেখান থেকে ড্যাশ ক্যামেরাও সরিয়ে ফেলেছিল। এরপর সে এই দেশ ছেড়েই চলে যায়। তখনই অনসান তাকে ফোন করে। তো কিম ফোন রিসিভ করলে ইউন তাকে বলে সে এসব কেন করলো।
মিস হং তার এত কেয়ার করত আর সে তার সাথে এসব করেছে। জবাবে কিম ইউনকে বলে, তুমি আমার ওয়াইফকে মেরে ফেলেছ, তুমি না থাকলে সে আরো কিছুদিন বেঁচে থাকতে পারত। ইউন তখন তাকে বলে সেই তো তাকে রিকোয়েস্ট করেছিল তার ওয়াইফের সার্জারি করে দেওয়ার জন্য, তাই ইউন তাকে মারেনি, বরং কিমই নিজের ওয়াইফকে মেরেছে। ইউন তাকে আরো বলে নিজেদের প্রোডাক্ট সম্পর্কে রিউমার ছড়িয়ে সে নিজেরই রেপুটেশন খারাপ করেছে, কেননা এটা সে নিজেই 20 বছর ধরে রিসার্চ করেছিল। কিম তখন চিৎকার করে বলতে থাকে সে এমন কিছুই করেনি। এরপরই সে ফোন কেটে দেয় আর সিম কার্ডও বের করে ফেলে। ইউন তখন চেকে ফোন করে কিমকে নো ফ্লাই লিস্টে দিয়ে দিতে বলে আর পিএম সিওনজুওকে রিকোয়েস্ট করে যে সে যেন কিমকে খুঁজে বের করে। পিএম তখন নিজের টিমকে বলে কিমের লোকেশন ট্রেস করতে। এরপর চে আর ইউন কিমের বাড়িতে চলে যায়। সেখানে সে নিজের ঘড়ি আর মোবাইল ফেলে গিয়েছিল। অন্যদিকে অনসান সিওকে কিমের ফোন আনলক করতে বলে। অপরদিকে পিএম সিওনজুর টিমের একজন ইউনকে ফোন করে আর তাকে জানায় কিম এখন ভিয়েতনামে আছে আর ভিয়েতনাম এম্বাসিকে তাকে অ্যারেস্ট করার বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। তখন আমাদের পাস্টের একটা দৃশ্য দেখানো হয় যখন কিম ইউনকে নিজের ওয়াইফের রিপোর্ট দেখায় আর বলে তার ক্যান্সার হয়েছে। সে তাকে রিকোয়েস্ট করে যে ইউন যেন তার ওয়াইফের সার্জারি করে, তো ইউনও এতে রাজি হয়। অনসান তাকে এটা করতে মানা করে আর বলে এখন আমরা তার উপর এক্সপেরিমেন্ট করতে পারি না, এতে করে সে মারা যেতে পারে। জবাবে ইউন বলে আমাদের কোম্পানির বডি প্রয়োজন যাতে আমরা টেস্টিং করতে পারি, আর এমনিতেও সে মারাই যাবে, হতে পারে আমাদের এক্সপেরিমেন্টের জন্য ওর জীবন বেঁচে গেল। তো বর্তমানে এসব ভেবে ইউনের অ্যাংজাইটি হতে থাকে। যে তখন এক জায়গায় গাড়ি থামায় আর তাকে ফ্রেশ এয়ার নিতে বলে। ইউন তখন বলে কিম যদি ভিয়েতনামে নতুন পাসপোর্ট বানিয়ে নেয় তাহলে তারা তাকে আর কখনোই ধরতে পারবে না। তাই সে তার লিগ্যাল টিমকে বলে কিমকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করে। এদিকে চের কাছে লি মুঙ্গিওর মেসেজ আসে। সে কির নামের সেই ব্যক্তির সাথে তার দেখা করার ব্যবস্থা করে দিয়েছে। কির তো চের সাথেই কাজ করত, যে কিনা এখন জেলে আছে। চে তখন কিরকে জিজ্ঞেস করে সেদিন বোম ব্লাস্টের পেছনে কারা ছিল, তুমি প্লিজ সত্যিটা বলে দাও, এই কারণে তোমার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, কিন্তু আমি জানি এর পেছনে তুমি ছিলে না, তাই আমাকে তুমি সত্যিটা বলো। কির বলে এখন সবকিছু শেষ হয়ে গেছে, এসব বলেও এখন কোনো লাভ নেই, তাই আমি এসব বিষয়ে কোনো কিছুই বলতে চাই না। এ কথা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর চে কিছু লোকের কাছে গিয়ে জিজ্ঞেস করে তাদের মধ্যে কারা ভিয়েতনামের ইললিগাল মাইগ্রেন্ট। তার এই কথা শুনেই সেই লোকগুলো সেখান থেকে পালিয়ে চলে যায়। চেও তখন তাদের পেছন পেছন যায় আর সে দেখে সামনে গিয়েই সেই লোকগুলো হাতিয়ার নিয়ে তাকে মারার জন্য অপেক্ষা করছে। চেও তখন ফাইট করে তাদেরকে হারিয়ে দেয়, কারণ সে তো একজন ট্রেইনড আর্মি। তো এরপর সে সেই টিমের লিডারকে কিমের ছবি দেখায় আর তাকে ধরার কথা বলে। সে বলে হতে পারে এই লোক ভিয়েতনামে গিয়ে নিজের ফেক পাসপোর্ট তৈরি করেছে আর নিজের আইডেন্টিটিও চেঞ্জ করে ফেলেছে, তাই তারা যেন তাদের কানেকশন ইউজ করে এই লোকের অ্যাড্রেস ট্রেস করে। সে তখন তাদের যে পোস্টার দেখিয়েছিল সেখানে 30 মিলিয়ন টাকার পুরস্কারের অফার ছিল। এটা দেখে তো সেই ব্রোকার জিজ্ঞেস করে সত্যিই কি সে তাদের এই ক্যাশ মানি দিবে। জবাবে চে বলে এজন্য আগে তাদের কিমকে ধরতে হবে। চে তখন সেখান থেকে চলে যাওয়ার পর তারা সবাই নিজেদের কানেকশন কাজে লাগায় আর কিমকে খুঁজতে শুরু করে দেয়। পরের দৃশ্যে আমরা ইউএস এম্বাসিতে নিউ ইয়ার পার্টি হতে দেখি, যেখানে সব বড় বড় পলিটিশিয়ান আর বিজনেসম্যানরা উপস্থিত ছিল। ইউনো তার টিমের সাথে সেই পার্টিতে ছিল। সাংহাওয়া কোম্পানির চেয়ারম্যান পার্ক ডেসিয়ং চেকে সেখানে দেখে বলে আমার বডিগার্ডের জব ছেড়ে দেওয়ার পর আমি ভেবেছিলাম তোমার সাথে আর কখনো দেখাই হবে না। ইউন তখন তাদের দুজনকে এভাবে কথা বলতে দেখে সেদিকেই তাকিয়ে থাকে। অন্যদিকে টেক গেম কোম্পানির প্রেসিডেন্ট হান হিউ, যে সেই বোম ব্লাস্ট ইনসিডেন্টে তাদের সাথেই ছিল, সেই ইউনকে বলে আমি শুনলাম তোমার কোম্পানির সিইও নাকি পালিয়ে ভিয়েতনাম চলে গিয়েছে। এই সময় সেখানে পিএম সিওনজুর এন্ট্রি হয়। তার বাবা ইউন সিওনও সেখানেই উপস্থিত ছিল। ইউন সিওন তখন ইউনের সাথে কথা বলার জন্য আলাদা একটা রুমে যায়। জে জিয়ং আর হো সিওনও তার সাথে যায়, কিন্তু তাদের রুমের বাইরেই দাঁড়াতে বলা হয়। ইউন সিওন তখন ইউনকে অফার করে যে সে তার কোম্পানি
বিএফকে $32 ট্রিলিয়ন দিয়ে কিনে নিতে চায়। অন্যদিকে বাইরে দাঁড়িয়ে থাকা চে নিজের পাস্টের কথা মনে করতে থাকে। বোম ব্লাস্টের পর সে যখন প্রেসিডেন্ট লি মুঙ্গিওর সাথে দেখা করতে গিয়েছিল তখন তাকে জিজ্ঞেস করেছিল চে ছাড়াও তাকে আর একজন সোলজার সেভ করেছিল, সে কেমন আছে। জবাবে চে জানায় তার তো স্পটেই মৃত্যু হয়েছিল। এরপর চে প্রেসিডেন্টকে জিজ্ঞেস করে, আপনি আপনার সাথে আসা সিওদের কখন জানিয়েছিলেন যে আপনি মিলিটারি ক্যাম্প ভিজিট করবেন? হতে পারে তাদের ভেতরের কেউই এই বোম ব্লাস্ট করিয়েছে। তখনই ইউন সিউন আর তার ছেলে সিউনজুও সেখানে আসে আর চেকে বলতে থাকে, তোমার জন্যই আমার শ্বশুরের এই অবস্থা। তুমি কি জানতে না সেখানে মাটির নিচে বোম সেট করা আছে? সে এরপর চের উপরেই হাত উঠাতে যায়, তখনই চে তার হাত ধরে ফেলে। সিউনজুও তার বাবাকে দ্রুত সেখান থেকে সরিয়ে আনে। বর্তমানে চের ফোনে মেসেজ আসলে সে ওখান থেকে চলে যায়। অন্যদিকে ইউনজিও ইউনসিওনকে জানায় তার ভাবার জন্য কিছুটা সময় দরকার। এটা বলে সে সেখান থেকে চলে যায়। ইউন চলে যাওয়ার পর পিএম সিওনজুও সেখানে আসে। তখন তার বাবা তাকে বলে, আমি জানতাম না তুমি এখনো চের সাথে টাচে আছো। তুমি কি ইউনের উপরে নজর রাখার জন্য আর কাউকে খুঁজে পাওনি? সিউনজু জানায় এটা গ্র্যান্ডপার ডিসিশন। ইউন সিউন তখন জিজ্ঞেস করে যে ইউনের বিরুদ্ধে কোনো প্রমাণ পেয়েছে কিনা। সিউনজু জানায় সে এখনো তার ট্রাস্ট অর্জন করতে পারেনি। সে আরো বলে, যদি চে আমাদের জন্য কিছু করতে না পারে তাহলে আমরা তাকে অন্য উদ্দেশ্য ব্যবহার করতে পারবো। এদিকে গাড়িতে বসে ইউন ভাবতে থাকে যে 32 ট্রিলিয়ন অনেক বড় অ্যামাউন্ট। এটার মাধ্যমে সে তার দেশেই রিসার্চ কন্টিনিউ করতে পারবে আর পাবলিকের হ্যাসেলও তাকে হ্যান্ডেল করতে হবে না। কিন্তু সে এটা বুঝতে পারছিল না তারা তার কোম্পানিতেই কেন এত বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে। তখনই হোসিয়ন ইউনকে জানায় যে কোনো এক ইমার্জেন্সির জন্য হুট করে চলে গিয়েছে। সে বলে সে নেক্সট টাইম থেকে তাকে বলে দিবে যে সে যেন কাজের সময় অন্য কোথাও না যায়। সে আরো বলে ওর তো ডোর ওপেন করার জন্য আমার সাহায্যের দরকার হয়। তখন ইউন রিয়েলাইজ করে চের কাছে তো অফিসের অ্যাক্সেসই নেই। পরের দৃশ্যে আমরা দেখি অনসান ইউনকে বলছে সে মিস হং এর সাথে দেখা করতে হসপিটালে যাচ্ছে। ইউন তখন তাকে ইউন সিউনের অফারের ব্যাপারে জানায়। অনসান ইউনকে জিজ্ঞেস করে সে কত টাকা অফার করেছে। ইউন তখন কিছু বলার আগেই তার ফোনে চের কল আসে। সে কিমের ছবি পাঠিয়ে তাকে জানায় যে কিম কম্বোডিয়া পালিয়ে গিয়েছে আর নিজের আইডেন্টিটিও চেঞ্জ করে সংচাই করেছে। যে ইউনের সাথে দেখা করতে এসে তাকে সবকিছু খুলে বলে সে কিভাবে কিমের অ্যাড্রেস খুঁজে বের করলো এই সবকিছু। সে ইউনকে সেই পোস্টারও দেখায় যেটা সে ব্রোকারকে দিয়েছিল। ইউন তখন তাকে জিজ্ঞেস করে সে কেন নিজের থেকে এই 30 মিলিয়ন টাকা দিয়েছে। জবাবে চে বলে ইউনের থেকে চেয়ে নেয়ার বিষয়টা তার ভালো লাগেনি, তাই সে নিজে থেকেই এটা দিয়েছে। ইউন তাকে বলে জিয়ং তোমাকে এই টাকা দিয়ে দিবে, কিন্তু তুমি আমাকে প্রমিস করো এই বিএফ কোম্পানি ছেড়ে দেওয়ার পর তুমি অন্য কোথাও জব করবে না। তবে চে এই প্রমিস করতে মানা করে। ইউন তখন এই বিষয়ে তাকে আর কিছুই বলে না, তাকে অফিসের অ্যাক্সেস দিয়ে দেয়। অন্যদিকে পিএম সিওনজুও জানতে পারে কিম কম্বোডিয়া থেকে ফ্রান্সের ফ্লাইটে উঠেছে। তারা ফ্রান্স এম্বাসিতে জানায় সে প্যারিসে পৌঁছানোর সাথে সাথে তারা যেন তাকে গ্রেফতার করে নেয়। কিন্তু ইউনের কাছে খবর আসে কিম তো ফ্লাইটেই মৃত্যুবরণ করেছে। এদিকে মিস হংকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেয়া হয় আর সে নিউজের মাধ্যমে কিমের মৃত্যুর খবরও জানতে পারে। অপরদিকে নিউজ রিপোর্টাররা ইউনকে জিজ্ঞেস করতে থাকে যে সেই কি কিমকে মেরে ফেলেছে কিনা, কেননা সে তার সাথে জালিয়াতি করে অনেক টাকা আত্মসাৎ করেছিল। তো বিএফ কোম্পানির বাইরে লোকজন অনেক বেশি প্রোটেস্ট করতে থাকে, কেননা তাদের ধারণা ইউন কিমকে পয়জন দিয়ে মেরে ফেলেছে, কেননা সে তাদের কালচার্ড মিট সম্পর্কে আর্টিকেল ছাপিয়েছিল যে তাদের প্রোডাক্টে ভেজাল আছে। তো এইসব নিয়ে চারিদিকে এত ঝামেলা হচ্ছিল যে ইউন হ্যান্ডেলই করতে পারছিল না এই সব কিছু। জিয়ং তখন তাকে জানায় অফিসে থাকা এখন তার জন্য একেবারেই সেফ না, আর তার বাড়ির কাজও এখনো কমপ্লিট হয়নি, তাই সেখানে যাওয়াও সম্ভব না। এদিকে নিউ ইয়ারের জন্য সব হোটেলও বুকড। তাহলে এখন সে কি করবে? তো সেই সময় চেয়ে ইউনকে তার বাড়িতে নিয়ে যায়, কেননা এটাই তার জন্য বর্তমানে সব থেকে সেফ জায়গা। তো সেখানে গিয়ে তাদের বেশ ভালো কনভারসেশন হয়। তখন ইউন চেকে সরি বলে, কেননা সে তার উপর সন্দেহ করেছিল, যেটা তার একেবারেই উচিত হয়নি। চে এরপর ইউনকে জিজ্ঞেস করে সে কি আপসেট। ইউন বলে
আসলে কালকে আমার গাড়ির উপরে একজন আত্মহনন করলো, আর আজকে আমার উপরে ব্লেম এসেছে আমি নাকি কিমকে মেরে ফেলেছি। তবে আমি তো এসবের কিছুই জানি না। যে তখন তাকে বলে, আমার মনে হয় যেই সব কিছু হচ্ছে তা নিয়ে তোমার মিডিয়ার সামনে নিজেকে এক্সপ্লেইন করা উচিত, না হলে সবাই তোমাকে এমন ভুলই ভাবতে থাকবে। আর আমি তো জানি যে তুমি ইনোসেন্ট, কিন্তু আমি একটা বিষয় জানতে চাই, কিমের ওয়াইফের মৃত্যুর পেছনে তোমার কোনো প্রফেশনাল মোটিভ দায়ী ছিল না তো? ইউন তো এই কথার কোনোই জবাব দেয় না। এই সময় দেখা যায় জিয়ং চেকে একটা ব্যাগ দেয় যার ভেতরে বন্দুক ছিল, যাতে করে সে ইউনকে প্রোটেক্ট করতে পারে। তো এরপর চে ইউনের সম্পর্কে একটা আর্টিকেল পড়তে থাকে, যেটা লি মুঙ্গিও তাকে পাঠিয়েছিল, যেখানে লেখা ছিল তার বোনের ব্রেন ডিজিজের জন্য মৃত্যু হয়েছিল, আর তারপর থেকেই সে তার পরিবারের সাথে যোগাযোগ করে না। তার মা 2022 সালে ফিনান্সিয়াল ফ্রড করেছিল। তো এই সব কিছু পড়ার পরে যে এই ডকুমেন্ট তার ফোন থেকে পার্মানেন্টলি ডিলিট করে দেয়। পরের দৃশ্যে আমরা দেখি সিউনজু লি মুঙ্গিওকে বলে তার বাবা ইউনকে তার কোম্পানি কিনে নেওয়ার অফার দিয়েছে, কিন্তু সে এখনো এর কোনো উত্তর দেয়নি। লি মুঙ্গিও বলে সে যদি নিজের জীবন বাঁচাতে চায় তাহলে তাকে এই কোম্পানি ছাড়তেই হবে। এরপর কেউ সিউনজুকে চে আর ইউনের পিকচার সেন্ড করে। অন্যদিকে ইউন যখন সিইও চে উইন আর হোসিয়নের সাথে অফিসে যাচ্ছিল, তখন পিএম সিউনজু ফোন করে তাকে নিজের অফিসে ডাকে। যখন ইউন সেখানে পৌঁছায় তখনই সিউনজুকে ইমার্জেন্সি পুলিশ স্টেশনে যেতে হয়, কেননা সেখান থেকে অস্ত্র চুরি হয়ে গিয়েছিল। এরপর ইউনরা যখন সেখান থেকে ফিরছিল তখন রাস্তায় একজন ট্রাফিক পুলিশ তাদের গাড়ি থামায় আর এটা জানায় সামনে কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই তাদের জঙ্গলের রাস্তা দিয়েই যেতে হবে। যখন তারা কার ঘুরিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই চেয়ের মনে পড়ে যে সে পুলিশের ঘাড়ে সেই ট্যাটু দেখেছিল। ঠিক তখনই দেখা যায় তাদের গাড়ির সামনে একটা গাড়ি এসে থামে আর তাদের উপর হামলা করে। চেয়েও তখন তাদের সাথে সেই বন্দুক নিয়ে ফাইট করা শুরু করে, যেটা আগের দিন রাতে ইয়ং জিয়ং তাকে ইউনের প্রোটেকশনের জন্য দিয়েছিল। তো এইসব দেখে ইউন তো অনেক বেশি ভয় পেয়ে যায়। যে তখন তাকে ভয় পেতে নিষেধ করে। সে বলে সে ইউনকে প্রোটেক্ট করবে, আর সেটা যেভাবেই হোক। তখনই একজন তাদের দিকে গ্রেনেড ছুঁড়ে মারে, আর চে সেটাকে দূরে ছুঁড়ে মারতে গেলে তারা চেকে গুলি করে দেয়, আর সেটা এসে সরাসরি তার বুকে লাগে আর সে সেখানেই পড়ে যায়। এদিকে ইউনের ফোনের এআই বিএফ কোম্পানির হেডকোয়ার্টারে অ্যালার্ট করে দেয়। এতে করে অনসান বুঝতে পারে ইউনের উপর কোনো অ্যাটাক হয়েছে। অনসান তখন দ্রুত পুলিশকে এই বিষয়ে ইনফর্ম করে। এদিকে দেখা যায় চের বুকে গুলি লাগায় সে অজ্ঞান হয়ে গিয়েছিল। তখনই হোসিয়ন সেই লোকদের সাথে ফাইট করা শুরু করে, কিন্তু সেও তাদের গুলিতে আহত হয়ে যায়। তখনই অনসান সেখানে পুলিশ নিয়ে চলে আসে, আর চেকে তখন অ্যাম্বুলেন্সে তোলা হয়। তার অবস্থা বেশ ক্রিটিক্যাল ছিল। অনসান তো হোসিয়নকে জানায় গুলি কেবলমাত্র তার হাত স্পর্শ করে চলে গেছে, তার শরীরের ভেতর প্রবেশ করেনি, এজন্য তার বিপদের আশঙ্কা নেই। অন্যদিকে চেকে বিএফ কোম্পানির বেসমেন্টে নিয়ে যাওয়া হয়, যেখানে মিস হং তাদের জন্য অপেক্ষা করছিল। হোসিয়নকে ট্রিটমেন্টের জন্য অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হয়, আর তাকে বেসমেন্টের ভেতর প্রবেশ করতে দেওয়া হয় না। অনসান বেসমেন্টে চের ট্রিটমেন্ট শুরু করে দেয়। স্ক্যানিং করে সে জানতে পারে চের হার্টে আগে থেকেই অনেক ইনজুরি ছিল। অনসান তখন বুঝতে পারে সেই বোম ব্লাস্টের ইনসিডেন্টেই তার সাথে এটা হয়েছিল, আর এ কারণেই তাকে আর্মির জব ছাড়তে হয়েছে। আর এখন সেখানে গুলি লাগায় তার অবস্থা আরো বেশি খারাপ হয়ে গিয়েছিল। এখন তার বাঁচার সম্ভাবনাও অনেক কম, তাও সে তার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে যদি কোনোভাবে তাকে বাঁচিয়ে তোলা যায়। তো এরপর ইউন অনসানকে বলে তাদের ইনভেন্ট করা কালচার্ড সেল ইউজ করে তার অপারেশন করতে, এতে করে চের বাঁচার সম্ভাবনাও থাকবে, আর তাদের নতুন ইনভেনশনের ক্লিনিক্যাল টেস্টও করা হবে। সে তখন ইউনের কথায় সেই কালচার্ড সেল চের বডিতে পুশ করে, এতে করে চের ক্ষতস্থান সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়, আর এর মাধ্যমে ইউনদের কালচার্ড টিস্যু হিউম্যান বডিতে টেস্ট করার ফলাফলও সফল হয়। তারা তো খুবই খুশি ছিল। অপরদিকে পিএম সিউনজু জানতে পারে ইউনের উপরে হামলা হয়েছিল, আর এতে তার একজন বডিগার্ড খুব বাজেভাবে আহত হয়েছে এবং তার বাঁচার সম্ভাবনাও খুবই কম। আর এই নিউজটা রেডিওর মাধ্যমে জিয়ংও জানতে পারে। সে ইউনের সাথে তখন দেখা করে আর তাকে জানায় পুলিশ এই বডিগার্ডের সম্পর্কে ইনভেস্টিগেশন করতে চাইছে। ইউন তখন তাকে বলে পুলিশকে যেন সে জানিয়ে দেয় যে ওই বডিগার্ডকে হসপিটালে শিফট করা হয়েছে আর সে এখন যথেষ্ট ভালো আছে।
কিন্তু জিয়ং এর তার কথা বিশ্বাসই হয় না। তাই সে আর একজন এমপ্লয়ি ইয়ং সেল, যার কাছে বেসমেন্টের অ্যাক্সেস আছে, তাকে ফোন করে আর তার কাছে বেসমেন্টের অ্যাক্সেস চায়, কিন্তু সে তা জিয়ংকে দিতে মানা করে। অন্যদিকে লি মুঙ্গিও বারবার চেকে ফোন করতে থাকে যে তার কি অবস্থা জানার জন্য। এদিকে পিএম সিউনজু জানতে পারে ইউনের উপরে সেই লোকেরা হামলা করেছে যারা এর আগে ইউনকে মেরে ফেলে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছিল। এই লোকদের মোটিভ ছিল ইউনকে মেরে ফেলার পর তার কোম্পানি থেকে মাদক সাপ্লাই করা। তখনই সিয়নিয়ং সিউনজুকে ফোন করে আর জিজ্ঞেস করে এগুলো নিশ্চয়ই তারই প্ল্যান ছিল। যদি ইউন ওর বডিগার্ডকে মৃত্যু থেকে বাঁচাতে পারে তাহলে এটা কনফার্ম হয়ে যাবে যে বিএফ কোম্পানির কালচার টিস্যু হিউম্যান বডির উপরে এক্সপেরিমেন্ট করা হয়েছে আর তা সফলও হয়েছে। সিউনজু তখন তার বাবাকে বলে সে এসব কিভাবে ভাবতে পারে। সিউনজু একজন প্রাইম মিনিস্টার আর পুলিশ স্টেশন থেকে অস্ত্র চুরি হওয়াতে তার রেপুটেশন অনেক খারাপ হয়ে গিয়েছে আর সে এসব অ্যাটাক করায়নি এবং এসব নিয়ে সে নিজেই অনেক বেশি চিন্তিত। তো পরের দিন হোসিয়ন চের বাড়িতে সিসিটিভি ক্যামেরা সেট করে দেয় আর জিয়ং অনেক বডিগার্ডের সাথে ইউনকে চের বাড়িতে রাখতে আসে। সেখানে হোসিয়নকে সুস্থ অবস্থায় দেখে সে তাকে চের ব্যাপারে জিজ্ঞেস করে। হোসিয়ন জানায় সে নিজেই তার ব্যাপারে কিছুই জানে না। তাদের দুজনকে ট্রিটমেন্টের জন্য আলাদা জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। যাই হোক, এরপর দেখা যায় ইউন চের বাড়িতে গিয়ে তার বিড়ালের অনেক দেখাশোনা করে। অপরদিকে আমরা দেখি চের জ্ঞান ফিরে এসেছে আর তার পাশেই সেই বুলেটটা ছিল যেটা তার বডিতে ঢুকেছিল। সে ওই ল্যাবে আরো অনেক বডি অর্গানস দেখতে পায়। যে চিন্তিত হয়ে ইউনকে ফোন করে আর জিজ্ঞেস করে তার তো গুলি লেগেছিল আর সেটা তার বডি থেকে বেরও করা হয়েছে, কিন্তু এর কোনো আঘাত তার বডিতে কেন নেই। সে তখন রেগে মেগে বলতে থাকে তারা কি কোনো পশুর অর্গান তার ভেতরে ট্রান্সপ্লান্ট করে দিয়েছে। ইউন তখন জানায় এমন কিছুই না। তখনই সেখানে অনসান আসে আর তাকে ল্যাব থেকে বেরিয়ে যেতে বলে। যে তখন সেখান থেকে চলে যায়। তখন সে ভাবতে থাকে সে হয়তো ইউনের সাথে একটু বেশি রুডলি কথা বলে ফেলেছে। তাকে তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানানো উচিত ছিল। এই সময়ে লি মুঙ্গিও তাকে মেসেজ পাঠায় তার সাথে দেখা করার জন্য, কিন্তু আমরা দেখি এই মেসেজ আসলে পিএম সিউনজু করেছে লি মুঙ্গিওর ফোন থেকে। সে চেকে বলে আমি শুনলাম ইউনের এক বডিগার্ড নাকি অনেক আহত হয়েছে, কিন্তু তুমি তো একদম সুস্থ, এত জলদি রিকভার কিভাবে করলে। এরপর সে বলতে থাকে যে কেন তার গ্র্যান্ডপাকে বলেছে সেই বোম ব্লাস্ট কোনো টেরোরিস্ট প্ল্যান ছিল। তারা তো জানে এটা কিরি করেছে আর তার গ্র্যান্ডপাও এটা বিশ্বাস করত। যে তার মাথায় উল্টোপাল্টা ভাবনা কেন ঢুকিয়েছে। যে তখন বলে যদি সে অপরাধীকে ধরে সামনে আনতে পারে তাহলে সে কি এটা মেনে নিবে। এটা শুনেই পিএম জোরে জোরে হাসতে থাকে। এরপর সে বলে যদি চে প্রমাণ সহ তার সামনে আসতে পারে তাহলে সে নিজে তাকে শাস্তি দেবে। তো সেখান থেকে বাইরে বেরিয়ে আসার পর চের কানে বিভিন্ন রকমের শব্দ আসতে থাকে। তাই সে ফোনের রিংটোনই অফ করে দেয়, কেননা সে ভাবছিল এগুলো তার ফোন থেকে আসছে। কিন্তু তারপরও দেখা যায় এই শব্দগুলো তার কানে আসা বন্ধই হচ্ছিল না। অন্যদিকে আমরা দেখি সিয়নিয়ং 10 বছর আগের একটা কথা ভাবছে, যেখানে সে একজনকে বলেছিল সে এমন একটা মেডিসিন বানাতে চায় যেটা মানুষকে সারা জীবন ইয়াং রাখবে আর তার কাছে অনেক বেশি টাকাও আছে, তাই এই মিশন সেই পূরণ করবে। তো বর্তমানে সে ভাবতে থাকে এই কথার 10 বছর হয়ে গিয়েছে। সে ধীরে ধীরে বৃদ্ধ হয়ে যাচ্ছে, কিন্তু সে এখনো তার মিশনে সফল হয়নি। সে নিজের বডির সব পুরানো অর্গান নতুন অর্গানের সাথে চেঞ্জ করতে চায় যাতে সে আরো অনেক বেশি দিন বাঁচতে পারে। পরের দৃশ্যে আমরা সিয়নিয়ং আর সিয়নজুকে দেখি তারা একসাথে লাঞ্চ করছিল। তো সিয়নজু তাকে বলতে থাকে এমনও তো হতে পারে যে বেশি আঘাত পায়নি, এই কারণেই সে জলদি রিকভার করেছে আর তার বডিতে কোনো ট্রান্সপ্ল্যান্টেশনও হয়নি। তবে সিয়নিয়ং তার কথায় পাত্তা দেয় না আর বলতে থাকে সে চেকে পরীক্ষা করে দেখতে চায় যে ইউনদের টেকনোলজিতে এমন কি আছে যে তারা সাকসেসফুল হতে পেরেছে আর সে পারেনি। সিউনজু বলে তার মনে হয় তাদের আরো কিছুদিন অপেক্ষা করা উচিত, কেননা চের যদি কোনো ট্রান্সপ্ল্যান্টেশন হয়েও থাকে তার বডিতে এর কোনো না কোনো সাইড এফেক্ট অবশ্যই আসবে আর সেটাই আমাদের লক্ষ্য করা উচিত। তাছাড়া মাত্রই তাদের উপর হামলা হয়েছিল, এখন তাকে নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করা মানে তাকে আরো বিপদের দিকে ফেলে দেওয়া, তাই এই কাজ এখন কোনোভাবেই করা যাবে না। এ কথা শুনে তো সিয়নিয়ং রেগে যায়
আর বলতে থাকে সে কি তাদের দলে, যে সে তাদের হয়ে কথা বলছে। সে আরো বলে সিউনজুকে সে প্রাইম মিনিস্টার বানিয়েছে আর সে তাদের সাপোর্ট করছে। এরপর সে জানায় সে তাদের লোক দিয়ে চেকে কিডন্যাপ করাতে চায়। তো এরপর আমরা চেকে দেখি যে কিনা ইউনের সাথে দেখা করতে গিয়েছিল। সেখানে অংসান জানায় তারা চের বডিতে কালচার ব্লাড আর কালচার টিস্যু ইউজ করেছে, এজন্যই সে এত জলদি রিকভার করতে পেরেছে। তখন চে বলে এটার কারণে তো তার শরীরে সাইড ইফেক্টও দেখা দিতে পারে। এরপর সে জিজ্ঞেস করে তারা তার কানে চিপ কেন বসিয়েছে। তখন আমরা জানতে পারি চের কানে আগে থেকেই ইনজুরি ছিল, কিন্তু সে তার ট্রিটমেন্ট করায়নি, কেননা এই ট্রিটমেন্ট করালে তার প্যারালাইজড হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তো এর জবাবে অনসান বলে এখন তো তার কোনো সমস্যা হচ্ছে না। তাহলে চে বলে তার কানে সামান্য শব্দেই অনেক পেইন হচ্ছে, আর সব সাউন্ডলেস করে দেওয়ার পরেও এটা ঠিক হচ্ছে না। তখন অনসান বলে এর মানে আমাদের চিপ অনেক ভালো কাজ করছে। এটা শুনে তো চে অনেক বেশি রেগে যায়। সে ইউনকে বলে আমি আগেই বলেছিলাম আমার উপর কোনো এক্সপেরিমেন্ট করবে না। ইউন তখন বলে সে যেন চিন্তা না করে, তারা তার কানের চিপের ফ্রিকোয়েন্সি কমিয়ে দিবে। কিন্তু চে তো রেগেই সেখান থেকে চলে যায়, তাদের আর কোনো কথাই শোনে না। পরের দৃশ্যে আমরা দেখি ইউন তার রিসার্চ টিমকে বলছে তারা তাদের এক্সপেরিমেন্টে সাকসেসফুল হয়েছে, কিন্তু তাদের এই নিউজ বের হতে দেওয়া যাবে না। এরপর তারা সিঙ্গুকে নিয়ে আলোচনা করতে থাকে। মিস হং জানায় সিঙ্গু মারা যাওয়ার কিছুদিন আগে সে একটা অ্যাসোসিয়েশনে জয়েন করেছিল, যেখানে ক্যান্সারে মারা যাওয়া সব পেশেন্টদের পরিবার দিনে একটা সময় একসাথে বসতো। কিন্তু কিছুদিন পরেই সে ওই গ্রুপ থেকে বেরিয়ে আসে। তো মিস হং তাকে এর কারণ জিজ্ঞেস করলে সে জানায় সেখানে সব মেম্বার অনেক বেশি ভীতু। তো মিস হং আরো বলে এরপর থেকে সে সিঙ্গুয়ের ভেতরে বেশ ইভিল পার্সোনালিটি খেয়াল করেছে। তো মিটিং শেষে যখন মিস হং বাইরে আসে তখন জিয়ং তাকে বলতে থাকে এখন তো রিসার্চ টিমের লিডার সেই হবে, কেননা সিঙ্গু এখন মারা গিয়েছে। আর বিএফ কোম্পানি যদি সেই ল্যাব বেসড হয় তাহলে তো জিয়ং এর জব যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, যেহেতু সে ল্যাবের সাথে যুক্ত নয়। জবাবে মিস হং বলে বিএফ কোম্পানির সবসময় একজন লিগ্যাল অ্যাডভাইজারের খুব দরকার হবে। এটা শুনেই তো জিয়ং বুঝতে পারে সেই ল্যাব মেডিকেল সায়েন্স রিলেটেড। অন্যদিকে ইউন সিইওকে ফোন করে কিম সিঙ্গুর সেই গ্রুপের সকল ইনফরমেশন কালেক্ট করতে বলে। সিইও এর পর ইউনকে বলে তারা তাদের দুজন বডিগার্ডের প্রোটেকশনের জন্য স্যুটস বানিয়েছে। ইউন তখন তাকে বলে দুটো স্যুটই হোসিয়নকে দিয়ে দিতে, কেননা সে ভেবেছিল যে হয়তো একেবারে জব ছেড়ে চলে গিয়েছে। কিন্তু রুম থেকে বেরিয়ে এসে যখন সে চেকে দেখে সে কিছুটা অবাক হয়। তারপরও তাকে বুঝতে না দিয়ে বলে সিওর কাছ থেকে একটা স্যুট কালেক্ট করে নিতে। যে যখন অনসানের কাছে স্যুট কালেক্ট করতে যায় তখন সে স্যুটের সাথে কিম সিঙ্গুয়ের সেই গ্রুপের অ্যাড্রেস হোসিয়নকে দিতে যায়। তখনই চে নিজেই সেটা নিয়ে নেয়। এটা দেখে হোসিয়নের বেশ খারাপ লাগে। এরপর এই বিষয়টা নিয়ে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারিও শুরু হয়ে যায়। তখন এই সিইও এসে তাদের দুজনকে থামায়। হোসিয়ন চেকে বলে যখন তুমি অসুস্থ ছিলে আমি তোমার জন্য কত চিন্তা করেছি, আর তুমি আমার সাথে এত রুড ব্যবহার করলে। যে তখন তাকে বলে সে তাকে ভুল ভাবছে। এরপর তারা গাড়িতে আসলে ইউন তাদের বলে সে জানতে পেরেছে তাদের দুজনের মধ্যে ফাইট হয়েছে। তো তারা দুজনেই ইউনকে এই কারণে সরি বলে, কারণ তাদের এটা করা একেবারেই উচিত হয়নি। ইউনের পর প্রাইম মিনিস্টারের গেস্ট হাউসে যায়, কেননা প্রাইম মিনিস্টার তাকে সেখানে ইনভাইট করেছিল। সেখানে তারা ইউনের উপরে হওয়া অ্যাটাক নিয়েই আলোচনা করে। ইউন প্রাইম মিনিস্টারকে জানায় তার ধারণা তার উপরে কেউ নজর রাখছে, আর এ কারণেই সেই গ্যাং তার উপরে হামলা করতে পেরেছে, কারণ তারা আগেই জেনে গিয়েছিল সে কোথায় কোথায় যাচ্ছে আর কোথায় কোথায় যাবে। তো ইউন এসব বলে সেখান থেকে চলে যাওয়ার পর সিওনিয়ং প্রাইম মিনিস্টারকে ফোন দেয় আর বলে সে কেন ইউনকে নিজের গেস্ট হাউসে নিয়ে গিয়েছিল, সে তো কখনো তাকে সেখানে নিয়ে যায়নি। এটা শুনে সে বেশ রেগে যায় আর বলে তার পার্সোনাল বিষয়ে সে যেন ইন্টারফেয়ার না করে, তার যেটা ভালো মনে হয়েছে সে সেটাই করেছে। এরপর সে তার বডিগার্ডদের রেগে বলতে থাকে কে তার বাবাকে এই ইনফরমেশন দিয়েছে। অপরদিকে সিওনিয়ং এইটা ভাবতে থাকে যে সিওনজু ইউনকে পছন্দ করে না তো। এরপর আমরা ইউনকে দেখি যে কিনা চের বাড়িতে রেস্ট করছিল। তখনই সেখানে চে এসে তাকে বলে সে জানতে পেরেছে বিএফ কোম্পানি কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি অনসান চেকে বলছে
যখন তারা মেডিকেলের সেকেন্ড ইয়ারে ছিল তখন তারা কালচার্ড পদ্ধতিতে মিট বানানো যায় কিনা এটা নিয়ে গবেষণা করছিল। ইউন চাইতো মানুষ যেন খাবারের জন্য ফুড চেইনের উপর অর্থাৎ কোনো এনিমেল বা গাছপালার উপর ডিপেন্ডেন্ট না হয়। সে আরো বলে তাদের কোম্পানি নিয়ে মানুষের দুইটা মিসকনসেপশন রয়েছে। প্রথমটা হলো মানুষ ভাবে তারা টাকার জন্য এসব করে, কিন্তু যদি তাই হতো তবে ইউন অনেক আগেই এই কোম্পানি বিক্রি করে দিয়ে আরো ভালো লাইফ লিড করতে পারত। আর দ্বিতীয়টা হলো কালচার্ড মিট বানিয়ে তারা পশু পাখি আর এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করছে। এরপর বর্তমানে আমরা ইউনকে বলতে শুনি তার বোন ম্যাড কাউ ডিজিজে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। সে অনেক বেশি বিফ খেত আর হয়তো সেখান থেকেই এই ভাইরাস তার ভিতরে চলে এসেছিল, কিন্তু সরকার এটা মানতে অস্বীকার করে যে এই রোগের জন্যই তার বোনের মৃত্যু হয়েছে। সে আরো বলে সে যদি তার বোনের অন্তিম সৎকার না করে তার বডি ফ্রিজিং করে রেখে দিত তাহলে সে আজ তার বোনের পুরাতন অর্গানগুলো চেঞ্জ করে নতুন অর্গান বসিয়ে তাকে আবারও জীবিত করতে পারত। যে তখন তাকে বলে এর মানে প্রথমে তোমার গোল ছিল যাতে হিউম্যানকে ফুড চেইন থেকে ফ্রি করে দিতে পারো, আর এখন তোমার গোল মানুষকে অমর বানানো, তাই তুমি হিউম্যান অর্গান তৈরি করছো, তাই তো? কিন্তু তোমার কি মনে হয় না এটা গরিব মানুষের জন্য অনেক বেশি কস্টলি? তো এর জবাবে ইউন বলে সে যখন এই কাজ শুরু করেছিল তখন এর খরচ আরো অনেক বেশি ছিল, কিন্তু ধীরে ধীরে এটা কমেছে, আর যখন সব মানুষের মধ্যে এটা ছড়িয়ে যাবে তখন এর খরচ আরো কমে যাবে। সে আরো বলে এই টেকনোলজির দ্বারা মানুষ বিনা কষ্টে বাঁচতে পারবে, সবার অনেক উপকার হবে। তো পরের দিন হোসিয়ন আর চে সেই সেন্টারে চলে যায় যেখানে কিম সিঙ্গু যেত। তো সেখানে গিয়ে তারা জানতে পারে কিম সিঙ্গুর এক লোকের সাথে বেশ ভালো ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছিল যার নাম ছিল পার্ক। তারা তার সাথে যোগাযোগের চেষ্টা করে কিন্তু সে তো ফোনই রিসিভ করে না। এরপর তারা সেই ব্যক্তির ঠিকানা নেয় আর সেখানে গিয়ে জানতে পারে এখানে এই নামের কোনো ব্যক্তিই নেই। তারা খেয়াল করে একজন ব্যক্তি আড়াল থেকে তাদের উপর নজর রাখছে। চের তখন তার উপর বেশ সন্দেহ হয়, তাই সে সেই লোকের গাড়িকে ফলো করে। হোসিয়নার চেয়ে ভিন্ন রাস্তা দিয়ে গিয়ে সেই লোককে ধরার চেষ্টা করে আর দেখা যায় হোসিয়ন সেই ব্যক্তিকে ধরেও ফেলে। মূলত সেই ছিল পার্ক। পার্কের সাথে হোসিয়নের অনেক ফাইট হয়। সেই সময় হোসিয়ন নিজের প্রোটেক্টর স্যুট খুলে ফেললে পার্ক তাকে চাকু মেরে সেখান থেকে পালিয়ে যায়। চেও তখন সেখানে চলে আসে। তো হোসিয়ন তাকে বলে সেই ব্যক্তির মুখে একটা কাটা দাগ ছিল আর সে সামনের দিকে এগিয়েছে। কথা বলেই সে মারা যায়। যে তখন দ্রুত পার্কের পিছু করতে লাগে। তখনই সেখানে পুলিশ এসে তাকে অ্যারেস্ট করে নেয়, কেননা তারা তাকে হোসিয়নের মার্ডারার ভাবছিল। যে তখন তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে সে এমন কিছুই করেনি, কিন্তু তারা তো তার কোনো কথাই বিশ্বাস করে না। তখন চে অনেক বেশি রেগে যায় আর নিজের শক্তি ব্যবহার করে ফেলে। এতে সে তিনজন পুলিশকেই দূরে ছুঁড়ে মারে আর তার হ্যান্ডকাফও টান দিয়ে ভেঙে ফেলে। মূলত কালচার্ড টিস্যুর কারণেই তার ভিতরে এই পাওয়ার চলে এসেছিল। তবে সে এই বিষয়টা তখনই রিয়েলাইজ করে আর পুলিশের কাছে ক্ষমা চায়। অপরদিকে জিয়ং ইউনকে এই বিষয়ে জানালে সে তখনই পুলিশ স্টেশনে চলে যায় আর জিয়ং সিয়নইয়ংকে ফোন করে বলে ইঞ্জিনিয়ার হো সিয়ংকে মেরে ফেলেছে। এখানে সে ইঞ্জিনিয়ার কোড দ্বারা পার্ককেই বুঝাচ্ছিল। এরপর সে বলে ইউন এবার জেনে যাবে যে পার্ককে আমিই জানিয়েছিলাম যে সেখানে দুজন বডিগার্ড যাচ্ছে, তাই আমি এখান থেকে পালিয়ে যাচ্ছি। ইয়নসিয়ং তখন তাকে বলে সে যেন এই ভুল না করে, কেননা এটা করলে ইউন শিওর হয়ে যাবে। যদি ইউন তাকে সন্দেহ করেও বসে তবেও যেন সে তা মানতে অস্বীকার করে। যেহেতু তার কাছে কোনো প্রমাণ নেই তাই সে কিছুই করতে পারবে না। তাই তুমি ওখানেই থাকো আর আমাকে সব খবর দিতে থাকো। জিয়ং তখন তার কথা মেনে নেয়। এরপর সিয়ন ইয়ং পার্ককে ফোন করে, কিন্তু সে তারও ফোন রিসিভ করে না। পার্ক তখন দেখা যায় নিজের সব জিনিস নষ্ট করে ফেলে যাতে কেউ এখানে তাকে খুঁজতে এলে কোনো প্রমাণ না পায়। এরপর সে একটা ছদ্মবেশ ধারণ করে আর সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। এ কারণেই সিয়নইয়ং এর লোকেরা তাকে ধরতে পারে না। সিয়নইয়ং তখন পিএমকে এই ব্যাপারে জানায় আর তাকে পার্ককে খুঁজে বের করতে সাহায্য করতে বলে। পিএম তখন পুলিশ স্টেশনে ফোন করলে তারা জানায় তারা সেই কালপ্রিটকে ধরতে পারেনি যে হোসিয়ংকে খুন করেছে, কিন্তু সেখানে তারা আরো একজন বডিগার্ডকে পেয়েছে যার ভেতর তারা সুপার হিউম্যান পাওয়ার দেখেছে আর সে তাদের তিনজন পুলিশ অফিসারকে ইনজুর্ড করে ফেলেছে। এই কথা শুনে তো পিএম শকড হয়ে যায়। সে পুলিশকে সেই জায়গার সিসিটিভি ফুটেজ সেন্ড করতে বলে আর দেখে যে কিভাবে চে পুলিশ অফিসারদেরকে ছুঁড়ে ফেলেছিল। এটা দেখে তো সে খুবই খুশি হয় আর বলতে থাকে ইউন তার ছোটবেলার স্বপ্ন পূরণ করে দিয়েছে।
এরপর আমরা জেলে চেকে দেখি যে হোসিয়নের ব্যাপারেই ভাবছিল। সে ভাবতে থাকে কে জানতো যে তারা সেখানে যাবে। তখনই তার মনে পড়ে হোসিয়ন তাকে বলেছিল যে সে জিয়ংকে বলেছে তারা কোথায় যাবে। তখনই ইউন সেখানে চের সাথে দেখা করতে আসে। ইউন তাকে বলে পুলিশ সিসিটিভি ফুটেজ থেকে জানতে পেরেছে যে খুনি অন্য কেউ, কিন্তু পুলিশের উপর আক্রমণ করার জন্য তারা চেকে ধরে রেখেছে। ইউন তাকে জিজ্ঞেস করে সে এমনটা কেন করেছে। এর জবাবে চে বলে তখন তার ভেতরে কোনো একটা পাওয়ার চলে এসেছিল, তাই সে নিজের অজান্তেই এটা করে ফেলেছে। সে তো নিজেও বুঝতে পারছে না সে কিভাবে এটা করেছে। তো ইউন তাকে তখন এখান থেকে বের হওয়ার পর চেক আপ করিয়ে নিতে বলে। চে তাকে বলতে থাকে সে যখন হোসিয়নের কাছে যাচ্ছিল তখন সে দূর থেকে পার্কের কথা শুনতে পেয়েছিল, আর সে বুঝতে পেরেছে তাকে কেউ হায়ার করেছে। আর এতেই বোঝা যায় কিম সিঙ্গুকে মার্ডারই করা হয়েছিল। এরপর যখন ইউন সেখান থেকে চলে যাচ্ছিল তখন চে তাকে বলে তার ধারণা এর পেছনে জিয়ং এর হাত আছে। অন্যদিকে অনসান সিসিটিভি ফুটেজ চেক করে পার্ককে খোঁজা শুরু করে। তো কিছুক্ষণ পর পুলিশ চেকে ছেড়ে দেয়। চে তখন ইউনকে ফোন করে জিজ্ঞেস করে সে কি তাকে জেল থেকে বের করেছে। ইউন জানায় সে এমন কিছু করেনি। তখনই তার সামনে একটা গাড়ি এসে থামে আর তাকে তারা পিএম এর কাছে নিয়ে যায়। পিএম তাকে জিজ্ঞেস করে বিএফ কোম্পানি তার উপরে কি এক্সপেরিমেন্ট করেছে যে তার ভেতর এমন সুপার হিউম্যান পাওয়ার চলে এসেছে। তো এর জবাবে চে জানায় এমন কিছুই না। তখন পিএম তার দিকে একটা চাকু ছুঁড়ে মারে আর দেখা যায় সেটা চের বডিতে লেগে সাথে সাথে ভেঙে যায়। চে তখন বলে এটা তার প্রোটেক্টর স্যুটের জন্য হয়েছে, যেটা তাকে প্রোটেক্ট করছে। পিএম তখন তাকে বলে তুমি এসব ফালতু কথা বলা বন্ধ করো। তখন চে তাকে বলে ঠিক আছে, তাহলে অন্য কোনো সিরিয়াস টপিকেই কথা বলি। এরপর সে পিএম কে বলতে থাকে কিরের ফ্যামিলি সেই বোম ব্লাস্টের পরে দেশ ছেড়ে চলে গিয়েছিল, তাও স্পেশাল ভিসার মাধ্যমে। সে বলে পিএম নিশ্চয়ই জানতো ব্লাস্টের পেছনে কোনো মাস্টার মাইন্ডই আছে, কিন্তু সে কিরকে অ্যারেস্ট করিয়ে সেই কেস সেখানেই ধামাচাপা দিতে চেয়েছিল। তো আসল মাস্টার মাইন্ড পিএম নিজেই নয়তো, কেননা লি মুঙ্গিও কালচার্ড প্রোডাক্টের বিপক্ষে ছিল। যদি সে আরো কিছু বছর ক্ষমতায় থাকতো তাহলে সে হয়তো বিএফ কোম্পানিটিকে বন্ধই করে দিত, যেটার প্রতি পিএম এর আবার অনেক ইন্টারেস্ট আছে। তো পিএম বলতে থাকে যে কি পাগল হয়ে গিয়েছে, সে কেন নিজের গ্র্যান্ডপায়ের উপরে অ্যাটাক করবে। যে বলে তাহলে হতে পারে তোমার বাবা এ প্ল্যান করেছে, কেননা বম ব্লাস্টের কিছুদিন পরই তোমার বাবা মায়ের ডিভোর্স হয়ে গিয়েছিল, যেখানে তোমার বাবার এত স্ক্যান্ডাল জানার পরেও তোমার মা এতদিন চুপ ছিল, অথচ তখন হঠাৎ করেই তাদের ডিভোর্স হয়ে গিয়েছিল। তোমার কি মনে হয় না এসবের পেছনে কোনো রহস্য আছে। পিএম তখন রেগে গিয়ে চেকে মারতে যায়, তখন সে নিজেই আহত হয়ে যায়। অন্যদিকে ইউন চের লোকেশন ট্র্যাক করে সেখানে চলে আসে। তো পিএম তাকে বলতে থাকে তার সাথে কি চের কোনো রিলেশন আছে, যে কারণে সে তাকে বাঁচাতে এখানে চলে এসেছে, নাকি তুমি তোমার নিজের কোম্পানির কোনো সিক্রেট লুকাতে চাইছো। তুমি কালচার্ড অর্গান বানাতে সাকসেসফুল হয়ে গিয়েছো, তাই না। এরপর সে ইউনকে বলে সে যেন সেটা তাকে দিয়ে দেয়। ইউন তখন বলে তুমি আগে কালচার্ড মেডিকেল ল চেঞ্জ করে দাও, এরপর আমি পাবলিকলি এটা অ্যানাউন্স করব যে বিএফ কোম্পানি কালচার্ড অর্গান তৈরিতে সাকসেসফুল হয়েছে। তো এর জবাবে পিএম বলে এটা পাবলিকলি অ্যানাউন্স করার কোনো প্রয়োজন নেই, তাহলে ন্যাচারাল সিস্টেমে ব্যাঘাত ঘটবে। সে আরো বলে সে যদি গরিবদের জীবনের আয়ু বাড়াতে সফলও হয় এতে তো কোনো উপকার হবে না, তারা তো সেই গরিবই থাকবে আর তাদের লাইফ পেইনফুলি হবে। ইউন বলে সবাই যদি এই টেকনোলজির সুবিধা পায় তাহলে এটা হিউম্যান ইভলিউশন হবে, আর যদি পিএম কে এটা সে দিয়ে দেয় তবে তা কখনোই ফেয়ার হবে না। পিএম তো তবুও বারবার ইউনকে জোর করতে থাকে। ইউন তখন তার কথার জবাব না দিয়ে সেখান থেকে চলে যেতে চায়। সে বলে সে চাইলে বিএফ কোম্পানি বন্ধ করে দিতে পারে, আর তখন এমনিতেই সবকিছু তার হাতে চলে আসবে। তাই ইউন যেন তার কথা মেনে নেয়। ইউন তখন তাকে বলে এখন সে তার আসল চেহারা দেখতে পাচ্ছে, তাই সে এমনটা কখনোই করবে না। এ কথা বলে সে সেখান থেকে চলে যায়। তো ফেরার সময় ইউন চেকে জানায় তার সন্দেহই সঠিক ছিল। জিয়ংই পার্ককে তাদের ব্যাপারে আগে থেকে জানিয়েছিল। তাকে ধরার জন্য অনসান আননোন নাম্বার থেকে মেসেজ করে আর তাকে জানায় পার্ক ধরা পড়ে গিয়েছে। তখন জিয়ং সিস্টার নামের কাউকে মেসেজ করে এটা জানায়। তখনই অনসান আর মিস হং তাকে হাতে নাতে সেখানে ধরে ফেলে। অন্যদিকে আমরা দেখি
পিএম নিজের লোকেদের বিএফ কোম্পানি হ্যাক করতে বলে। এদিকে ইউনরা সবাই জিয়ংকে জিজ্ঞেস করে এই সিস্টারটাকে যাকে সে মেসেজ করেছিল আর সেখানে স্পাই করার জন্য কত টাকা পেয়েছে সে, কিন্তু জিয়ং কিছুই স্বীকার করে না। তখনই চে তাকে বলে তুমি সেই কোম্পানির কথাতেই আমাকে বডিগার্ড হিসেবে এখানে রেখেছ তাই না? সিয়নজু আমাকে এখানে সেই কালপ্রিটকে খুঁজতে পাঠায়নি যে তার গ্র্যান্ডফাদারের উপর হামলা করেছিল। এই কথা শুনে তো ইউন একদম শকড হয়ে যায়। আর চে তখন জিয়ং এর গলা চেপে ধরে বলতে থাকে এখানে পিএম তাকে বাঁচাতে আসবে না, তাই সে যেন সব সত্যি কথা বলে দেয়। এরপর আমাদের পাস্টের দৃশ্য দেখানো হয় যেখানে জিয়ং বিএফ কোম্পানির সব ডিটেলস ভিডিও রেকর্ড করে আর এগুলো সে সব লি মুঙ্গিওকে পাঠাতো। আর সেই কিম সিঙ্গুকে সেই অর্গানাইজেশনে জয়েন করিয়েছিল। প্রেজেন্টে আমরা দেখি যে জিয়ং এর থেকে সত্যি বের করার জন্য তাকে অনেক টর্চার করছে। জিয়ং তখন ইউনকে বলতে থাকে চে এখানে সিউনজুর কথায় ইউনের উপর নজর রাখতে এসেছিল। ইউন তখন চেকে কথা বলার জন্য বাইরে নিয়ে যায়। চে স্বীকার করে যে হ্যাঁ সে তাদের কথা এখানে এসেছিল, কেননা প্রেসিডেন্টের ধারণা ছিল সেই বোম ব্লাস্টের পিছনে ইউনের হাত ছিল। এইসব শুনে তো ইউন অনেক রেগে যায় আর বলতে থাকে তুমি শুধুমাত্র ওদের কথায় এখানে স্পাই হয়ে এসেছিলে, তুমি আমাদের কোম্পানির কি কি ইনফরমেশন লিক করেছো। সে আরো বলে যে তাদের কোম্পানিতে বডিগার্ড হিসেবে জয়েন করা, এরপর তাদের কোম্পানিতে সেই হ্যাকিং অ্যাটাক, সবকিছুই তার মানে একটা প্ল্যান ছিল। যে বলে সে এই অ্যাটাকের বিষয়ে কিছুই জানতো না, এটা সত্যি। আর তখন সে ইউনের ব্যাপারেও কিছু জানতো না, তাই সে ওদের কথা এখানে বডিগার্ড হিসেবে এসেছিল। তার উদ্দেশ্য কেবল এখন হোসিয়নের আসল খুনিকে ধরা, আর এটাই এখানে তার লাস্ট মিশন হবে। এরপর সে রিজাইন দিয়ে চলে যাবে। এটা শুনে ইউন বলে তার রিজাইন দেওয়ার কোনো প্রয়োজন নেই, ইউন নিজেই তাকে জব থেকে ফায়ার করছে। অপরদিকে অনসান আর সিইও জিয়ং এর ব্রেনে টেকনোলজির ব্যবহার করে তার ব্রেনে চলতে থাকা চিন্তার ইমেজ দেখতে থাকে। সেখানে তারা একজন লেডির ছবি দেখতে পায়। অনসানের তাকে অনেক পরিচিত লাগে, কিন্তু সে ভালোভাবে মনে করতে পারে না যে এটা কে। তখনই ইউন এসে জিয়ংকে হুমকি দেয় আর সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা চেকে দেখি যে একজন পুলিশ অফিসারের সাথে দেখা করে জানতে পারে কিম সিঙ্গু 2 থেকে 3 বারই সেই গ্রুপের মিটিং অ্যাটেন্ড করেছিল আর প্রত্যেকবারই পার্ক তার পাশে বসেছিল। একবার তারা একটা ক্যাফেতে মিটিং করেছিল, এরপর থেকে তারা আর কখনোই দেখা করেনি। অপরদিকে পিএম সব মিনিস্টারকে নিয়ে মিটিংয়ে বসে, তাদের বলে বিএফ কোম্পানি ইল্লিগাল কাজ করছে আর তাদের কালচার্ড প্রোডাক্টের জন্য সাধারণ জনগণের অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে। সে আরো বলে সে বিএফ কোম্পানির চেয়ারম্যানের সাথে দেখা করেছিল আর বুঝতে পেরেছে তারা শুধু নিজের প্রফিটের জন্যই এই সব কিছু করছে, তাই সরকারের বিএফ কোম্পানির বিরুদ্ধে ইনভেস্টিগেশন করতে হবে। তার কথা তখন সকল মিনিস্টার মেনেও নেয়। অন্যদিকে চে হোসিয়নের ফিউনারেলে অ্যাটেন্ড করতে যায়। সেখানে অনসানের সাথে তার দেখা হয়। তখন সে পুলিশের সাথে হওয়া সব কনভারসেশনের কথা তাকে জানায়। সে আরো বলে হয়তো পার্ক কিম সিঙ্গুর ব্রেন ওয়াশ করে দিয়েছিল। আর এদিকে সিইও জিয়ং এর উপর নিজের এক্সপেরিমেন্ট চালু রাখে। কিছু সময়ের জন্য অনসান তাকে এক্সপেরিমেন্ট বন্ধ করতে বলে আর জিয়ং এর জন্য খাবার নিয়ে তার কাছে যায়, কিন্তু জিয়ং তা খেতে মানা করে দেয়। সে অংসানকে জানায় সে অংসানকে অনেক বেশি পছন্দ করত, কিন্তু অংসানের নজর তো সবসময় ইউনের উপরেই থাকতো। অংসান তখন তাকে বলে যদি সে সত্যিই তাকে পছন্দ করে থাকে তবে যেন সব সত্যি কথা তাকে বলে দেয়, কিন্তু জিয়ং আবারও সবকিছু অস্বীকার করে। অনসান খাবার রেখে সেখান থেকে চলে গেলে জিয়ং সেই চামচ দিয়ে তার হাতের বাঁধন খোলার চেষ্টা করতে থাকে। অন্যদিকে ইউন প্রথমে নিজের কোম্পানি কম দামে শেয়ার হোল্ডারদের কাছে বিক্রি করে দিতে চায়, কিন্তু তখনই তার মাথায় একটা আইডিয়া আসে আর সে এআই এর হেল্পে সব মানুষের সাথে যোগাযোগ করে। সেখানে সে সকল সাধারণ মানুষকে জানায় বিএফ কোম্পানি একটা সিক্রেট প্রজেক্টে হিউম্যান অর্গানকে কালচার করতে সফল হয়েছে। এই কারণে যেসব মানুষের ক্যান্সার বা মরণ ব্যাধি বা কোনো অসুখ আছে তারা তাদের ক্লিনিক্যাল টেস্টের জন্য সেই মানুষদের ব্যবহার করতে চায়, আর এই ট্রিটমেন্টের সকল খরচ বিএফ কোম্পানি নিজে বহন করবে। সে এটাও জানায় 2 বছর আগে তাদের প্রথম এক্সপেরিমেন্টের সময় একজন ক্যান্সার পেশেন্ট মারা গিয়েছিল, তাই সে বলে এই ক্লিনিক্যাল টেস্টে প্রথম সাবজেক্ট সে নিজেই হবে। সে নিজের শরীরের সব অর্গান কালচার্ড অর্গানের সাথে রিপ্লেস করে ফেলবে। পিএম তো ইউনের এই নিউজ দেখে অনেক বেশি রেগে যায়, তাই সে প্রেস কনফারেন্স ডাকে আর সেখানে বলে ইউন নিজের কোম্পানির লাভের জন্য সাধারণ মানুষের বলি দিতে চাচ্ছে। সরকার হিসেবে আমাদের দায়িত্ব তাকে সাধারণ মানুষের জীবন নিয়ে খেলতে না দেয়া।
এদিকে অনসান ইউনের এই অ্যানাউন্সমেন্ট শুনে দ্রুত তার কাছে রওনা দেয়। তখনই তার মনে পড়ে জিয়ং এর মাইন্ডে সে যেই লেডির ইমেজ দেখেছে তাকে সে সেই লোকের ফিউনারেলে দেখেছিল, যাকে কিনা আমরা গল্পের প্রথমে ইউনের গাড়ির উপরে লাফিয়ে আত্মহনন করতে দেখেছিলাম। অন্যদিকে যে ইউনের কাছে এসে বলে সে নিজের সাধারণ জনগণকে জানাবে তার বডিতে এই কালচার অর্গান ইউজ করায় তার জীবন বেঁচে গিয়েছে, আর সে আবারও শুনতে পাচ্ছে। তখন ইউন বলে এসব করার কোনো দরকার নেই, কিন্তু চে তার এই কথা মানে না। এরপর চে প্রেসিডেন্ট লি মুঙ্গিওর সাথে দেখা করে। সে তাকে জিজ্ঞেস করে তার মিলিটারি ক্যাম্প ভিজিট করা আগে থেকেই প্ল্যান ছিল কিনা, আর সে কি এই বিষয়ে নিজের মেয়েকে আগে থেকেই জানিয়েছিল। লি মুঙ্গিও এই কথা তখন স্বীকার করে। তো চে তখন তাকে বলে সে লি মুঙ্গিওর মেয়ের সাথে দেখা করতে চায়। লি মুঙ্গিও বুঝতে পারে যে চে তার মেয়েকে সন্দেহ করছে। এরপর সে চেকে চলে যেতে বলে আর নিজের মেয়েকে ফোন করে দেখা করতে বলে। চে তো এটা বুঝতে পেরে রাস্তায় তার জন্যই অপেক্ষা করতে থাকে। যখন সে লি মুঙ্গিওর সাথে দেখা করতে যাচ্ছিল তখনই চে তার গাড়ি থামিয়ে দেয় আর তাকে বলে আমি আপনাকে কিছু কথা জিজ্ঞেস করতে চাই। এরপর সে তাকে জিজ্ঞেস করে যখন তার বাবা লি মুঙ্গিও তাকে মিলিটারি ক্যাম্প ভিজিট করার কথা জানিয়েছিল সে কি এই কথা তখন নিজের হাজবেন্ডকে বলেছিল কিনা। তো এরপর সে বলে সে আসলে তার হাজবেন্ডের কাছ থেকে ডিভোর্স নিতে চাইতো, তাই সে তার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করার জন্য তার ফোন চেক করতে থাকে। তখন সে তার ফোনে কিছু কোড ওয়ার্ড সার্চ করা দেখতে পায়, আর সেই যে অ্যাজরেন্ট বোম ব্লাস্ট ইনসিডেন্টে পুলিশ সেই কোড ওয়ার্ডই পেয়েছিল। এই ব্যাপারে তাকে জিজ্ঞেস করলে সে জানায় সে ওই অ্যাটাকের পরে এই কোডের ব্যাপারে জানার জন্য সার্চ করেছিল, কিন্তু আসলে সে তার আগেই এই ব্যাপারে সার্চ করেছিল। এর মানে সেই এই অ্যাটাকের পেছনে ছিল। যে তখন তাকে জিজ্ঞেস করে সে এই ব্যাপারে সিয়নজুকে জানিয়েছিল কিনা। তো এর জবাবে সে বলে সে জানিয়েছিল, কিন্তু সে তার কথা বিশ্বাস করেনি। এরপর সে লি মুঙ্গিওকে ফোন করে বলে দেয় তার মিলিটারি ক্যাম্প ভিজিটের কথা সে সিয়নিয়ংকে জানিয়েছিল। এটা শুনে লি মুঙ্গিও বুঝে যায় এই অ্যাটাকের পেছনে আসলে তারই হাত ছিল। এটা শুনে তো সে ওখানেই বেহুশ হয়ে যায়। অপরদিকে অনসান সেই লেডির সাথে দেখা করতে যায় আর তাকে পার্কের ছবি দেখিয়ে তার ব্যাপারে জিজ্ঞেস করে। সে জানায় সে পার্ককে চেনে। অনসান তখন তার ঠিকানা চায় আর সেই মহিলাও তাকে তা দিয়ে দেয়। অনসান তখনই সেখানে রওনা দেয় আর পুলিশকেও এই ঠিকানা সেন্ড করে। এদিকে চে কিরের সাথে দেখা করতে পুলিশ স্টেশনে চলে যায়, কিন্তু সে তার সাথে দেখা করতে মানা করে দেয়। তখনই চে কোনো উপায় না পেয়ে তাকে একটা চিরকুট পাঠায়, যেখানে লেখা ছিল আমি জানি তোমার আসলে কাকে দেখে ভয় পাওয়া উচিত। এটা শুনেই তো কির তার সাথে দেখা করতে চলে আসে। যে তখন তাকে বলে সে জানে কির নিজেও সেই ইনসিডেন্টে ভিকটিম ছিল, কিন্তু তার ফ্যামিলিকে বন্দি বানিয়ে তাকে বাধ্য করা হয়েছিল নিজেকে টেররিস্ট স্বীকার করার জন্য। কিরও তখন বাধ্য হয়ে সব কিছু স্বীকার করে নেয় আর জানায় এর পেছনে মাস্টার মাইন্ড কোরিয়ার সব থেকে প্রভাবশালী ব্যক্তি, আর সে যদি তার কথা না মানত তাহলে তারা তার পরিবারকে মেরে ফেলত। তাই সে বাধ্য হয়েই এইসব করেছে। যে তখন তার এসব কথা ফোনে রেকর্ড করে নেয় আর তাকে বলে কির তাকে পারমিশন দেওয়ার পরে সে এগুলো প্রমাণ হিসেবে পুলিশের কাছে সাবমিট করবে, তার আগে নয়। অন্যদিকে জিয়ং ল্যাবে মরার নাটক করে। তখনই সিইও আর মিস হং তাকে বাঁচাতে এগিয়ে আসে। তখনই দেখা যায় সে সাথে সাথে মিস হংকে বন্দি বানিয়ে ফেলে আর সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সিইও মেইন রোড বন্ধ করে দেয় আর মিস হং কোনোভাবে গাড়ি থেকে লাফ দেয়। এতে করে সেই গাড়ির অ্যাক্সিডেন্ট হয় আর জিয়ংও বেশ আঘাত পায়। এদিকে অংসান এসে জানায় তারা হিউম্যান অর্গান কালচার করেছে, কিন্তু এটা সে ইউনের উপরে এক্সপেরিমেন্ট করবে না, কেননা এই কোম্পানি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার গাইডেন্স অনেক বেশি দরকার। ভুলবশত তার যদি কিছু হয়ে যায় তাহলে এই কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো এরপর সে ইউনের কাছে এসে বলে তুমি দয়া করে মিডিয়াতে অ্যানাউন্স করে দিও যে তোমার কথা না মানায় তুমি আমাকে জব থেকে ফায়ার করে দিয়েছ। ইউন তখন তাকে বলে আমার জন্য তুমি এই প্রথম মিডিয়ার সামনে এলে। অনসান এই কথার কোনো জবাব না দিয়ে বলে সে হোসিয়নের ক্লাবের ব্যাপারে সব ইনফরমেশন বের করে ফেলেছে। পার্কের আসল নাম জি সুনবং, আর পুলিশও তার আইডি খুঁজে পেয়েছে। সে কিম সিংগুকে ছাড়াও আরো অনেকের ব্রেন ওয়াশ করেছে, আর এসব সে সিয়নিয়ং এর কথাতেই করেছে। তখনই চে সেখানে চলে আসে আর বলে সেই হ্যাকিং এর পেছনেও তারই হাত ছিল। সে সন্দেহ করছে সিউনজু হয়তো তার বাবার উপর বদলা নিতে চায়, তাই হয়তো সে প্রেসিডেন্টকে দিয়ে চেকে এখানে বডিগার্ড হিসেবে পাঠিয়েছে।
যাতে করে সে তার বাবার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে পারে। এমনকি সে তার মায়ের কাছ থেকে সত্যি জানার পারমিশনটা আমাকেই দিয়ে দিয়েছিল। তো অনসান বলে সে চায় আমরা রিয়েল কালপ্রিটকে খুঁজে বের করি আর তাকে পুরো দুনিয়ার সামনে নিয়ে আসি। ইউন তখন বলে তাদেরকে আগে তার বিরুদ্ধে সকল প্রমাণ একত্রিত করতে হবে যাতে তারা তাকে ধরতে পারে, না হলে সেই কালপ্রিট যে কোনো সময় হাতছাড়া হয়ে যেতে পারে। অন্যদিকে সিওনিয়ং পিএম এর সাথে বিএফ কোম্পানির কার্যক্রম নিয়ে আলোচনা করছিল। তখন পিএম তাকে জিজ্ঞেস করে যদি পিএম বিএফ কোম্পানির সেই অর্গান তাকে এনে দিতে পারে তবে কি সে এটার কপি করতে পারবে। সিওনিয়ং তো এটা শুনেই অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে সে অবশ্যই পারবে। যে তখন এরপর ইয়নকে জানায় কিরকে এসব করতে তার কাজিন বলেছিল। সে তাকে বলেছিল কোরিয়ার সব থেকে পাওয়ারফুল ব্যক্তি তাদের বন্দি বানিয়ে নিয়েছে আর কির যদি সব দোষ নিজের উপরে না নেয় তবে সেই ব্যক্তি তাদের কোনো ক্ষতি করে দিবে আর সবকিছু কির মেনে নিলে সেই তাদেরকে প্রোটেকশন দিবে। চে আরও জানায় কিরের সেই কাজিন বর্তমানে দুবাইতে আছে। ইয়ন তখন চেকে দুবাই যেতে বলে। চে তখন তাকে শর্ত দেয় যে যতদিন সে ফিরে না আসবে ততদিন যেন ইউন নিজের অর্গান চেঞ্জ না করে, তাহলেই সে দুবাই যাবে। অপরদিকে সিউনজু জানতে পারে যে দুবাই যাচ্ছে আর তার হ্যাকাররা বিএফ এর সিস্টেমকে হ্যাক করে ফেলেছে। তখনই সে ফোন করে বিএফ কোম্পানির উপরে রেইড করতে বলে। এরপর আমরা অর্গান ট্রান্সপ্লান্ট টিমকে বিএফ কোম্পানিতে দেখি। মিস্টার সিও তাদের সব টেকনোলজি সেই টিমকে দেখায় আর এটাও বলে তাদের এই অপারেশনের ভিডিও রেকর্ড করতে হবে যাতে তাদের এই টেকনোলজি যে মিস্টেক ফ্রি এটা প্রমাণ করা যায়। এরপর ইউন অনসানের কাছে এসে তার থেকে পার্কের নাম্বার চায়। সে পার্কে মেসেজ পাঠায় যদি সে নিজের জীবন বাঁচাতে চায় তাহলে যেন তার সাথে দেখা করতে আসে। পার্ক এখন সিওনিয়ং এর জন্য মুসিবত হয়ে গিয়েছে, তাই দুনিয়াতে যদি কেউ তাকে বাঁচাতে পারে সেটা কেবলমাত্র ইয়ন। অন্যদিকে পার্ক এই মেসেজ রিসিভ করে যে কিনা একটা জঙ্গলে লুকিয়েছিল। তো পরের দিন সেখানে সিওনিয়ং এর লোকেরা চলে আসে পার্কের সাথে, যদিও পার্ক শেষ পর্যন্ত সেখান থেকে পালাতে সক্ষম হয়। এদিকে হসপিটালে জিয়ং এর জ্ঞান ফিরে আসে। এটা শুনে ইয়ন হসপিটালের জন্য রওনা দেয়। তখনই তার কাছে পার্কের কল আসে আর সে তার সাথে দেখা করতে চায়। তো যখন সে পার্কের সাথে দেখা করে তখন ইনজুরির জন্য তার অবস্থা অনেক বেশি খারাপ ছিল আর সে তাকে বলে আমাকে নিজের ল্যাবে নিয়ে যাও তুমি আর আমার জীবন বাঁচাও। ইয়ন তখন তাকে নিজের গাড়িতে উঠিয়ে নেয়। সেই সময় আমরা দেখি সিওনিয়ং এর লোকেরাও তাকে ফলো করছে। দেখা যায় তারা ইয়নের গাড়ির পেছন থেকে ধাক্কা দিতে থাকে আর এভাবে ধাক্কা দিতে দিতে তাদেরকে ব্রিজ থেকেই নিচে ফেলে দেয়। অনসান তখন দ্রুত সেখানে এসে পৌঁছায় আর তাদেরকে ল্যাবে নিয়ে যায়। সেখানে তাদের অর্গান ট্রান্সপ্লান্ট অপারেশন শুরু হয়। অনসান জানতে পারে গভর্নমেন্ট থেকে জলদি তাদের ল্যাবে রেট দেওয়া হবে। অনসান তখন এআই এর সাহায্যে বেসমেন্টের চারদিকে সিল করে দেয় যাতে কেউ বাইরে থেকে ভেতরে আসতে না পারে। অন্যদিকে আমরা দেখি সিওনজুর লোকেরা সেই ল্যাবে পৌঁছে গিয়েছে আর তাদের পেছনে সিওনিয়ং এর লোকেরাও ছিল। তো সিওনজু বেসমেন্টের দরজা ওপেন করে ফেলে কেননা সে বিএফ কোম্পানির সব সিস্টেম হ্যাক করে নিয়েছিল। কিন্তু তারা অপারেশন থিয়েটারে ঢোকার আগে সেখানে চে চলে আসে আর তাদের সাথে চের অনেক ফাইট হয়। কিন্তু তারা সিইওকে গান পয়েন্টে করে অপারেশন থিয়েটারে ঠিকই ঢুকে যায় আর এতে অপারেশন মাঝপথেই থেমে যায়। কিন্তু সেখানে ঢুকে তাদের সবার সাথে আবারও সেই লোকেদের ফাইট হয়। ঘটনাস্থলে পার্ক সহ আরো অনেক লোক মারা যায়। তো পরবর্তী দৃশ্যে আমরা দেখি ইয়নের অ্যাক্সিডেন্টের খবর মিডিয়াতে চলে এসেছে। তখন বিএফ কোম্পানি অফিসিয়াল স্টেটমেন্ট দেয় যে সেই অ্যাজুরেন্ট বোম ব্লাস্টের পেছনে সিওনিয়ং এরই হাত ছিল। অপরদিকে আমরা সিওনজুকে দেখি যে মিডিয়ার সামনে এসে এই সব কিছু ডিনাই করছিল। কিন্তু তখনই রিপোর্টার তার সামনে একটা অডিও প্লে করে যেটা প্রমাণ করে যে তার বাবাই সেই টেরোরিস্ট অ্যাটাক করেছিল। এটা শুনে তো সে অবাক হওয়ার নাটক করে, কিন্তু আমরা তো দেখতে পাই সে আড়ালে হাসছে। তো এখানে আমরা বুঝতে পারি যে সে চাইতো তার বাবা ধরা পড়ুক। তো এরপর সে পিএম পদ থেকে রিজাইন করে আর তার বাবার হয়ে দেশবাসীর কাছে ক্ষমা চায়। এটা দেখে তো সাধারণ জনগণ তার প্রতি অনেক সিম্প্যাথি দেখায় আর সেও মানুষের কাছে একজন রেসপন্সিবল সিটিজেন হয়ে যায়। অন্যদিকে ইনভেস্টিগেটর বিএফ কোম্পানির সকল হার্ড ডিস্ক সিওনজুকে দিয়ে বলে হয়তো ইউন মারা গিয়েছে আর বিএফ কোম্পানি ইচ্ছে করেই এ ব্যাপারে কাউকে জানাচ্ছে না।
তো এরপরই আমরা দেখি পুলিশ অনসানের ইনভেস্টিগেশন করছে। তারা তাকে জিজ্ঞেস করে সেদিন সেখানে এত মানুষ কিভাবে মারা গিয়েছিল। অনসান বলে, আমরা সবাই নিজেদের জান বাঁচানোর চেষ্টা করেছিলাম, এতেই এই ঘটনা ঘটেছে। পুলিশ জিজ্ঞেস করে, এখন কি ইউন ঠিক আছে? অনসান তখন বলে, সে ভালো আছে, আর সেই তো তাকে এখানে পাঠিয়েছে কথা বলার জন্য। তো এরপর পুলিশ তাকে চের ব্যাপারে জিজ্ঞেস করে যে তার কি খবর। তখন অনসান জানায় সে তো তার ব্যাপারে কিছুই জানে না। তখন ফ্ল্যাশব্যাকে আমরা দেখি সেদিন ওই ঘটনার পর যে অনেক বেশি আঘাত পেয়েছিল, তাই তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। তখনই অংসান তার কাছে কিরের সেই কাজিনের ছবি দেখতে পায়। এরপর আমরা দেখি কিছু লোক চের বাড়িতে গিয়ে তার সমস্ত জিনিস নিয়ে যাচ্ছে, সেই সাথে তার বিড়ালটাকেও। তো শেষ পর্যন্ত আমরা জানতে পারি না যে ইউন আদৌ বেঁচে আছে কিনা, আর চেই বা কোথায় আছে, কি অবস্থায় আছে। আর এই রহস্যের মধ্য দিয়েই এই গল্পটি শেষ হয়ে যায়। এর মাধ্যমে এটাই বোঝা যাচ্ছে যে এই গল্পের সেকেন্ড সিজন আসবে, আর সেখানেই হয়তো আমরা এই সব প্রশ্নের উত্তর খুঁজে পাবো। আর সেটা যখনই আসবে আমি তা আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। যাই হোক, তো এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।